ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক একেবারে একশোতে আলোচনা করব, সেটা হচ্ছে জিওসি। জিওসি মানে হচ্ছে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি। তো দেখো, এই জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি পার্টটা পুরোপুরি আমরা একটা ক্লাসে আজকে কভার করব। তো তোমাদের কাছে যেটা আমি চেয়ে নেব, অ্যাটলিস্ট একটা মিনিমাম টাইম, যে টাইমের মধ্যে আমি এই টপিকটা কভার করব। একটা লেন্দি ভিডিও হবে এটা, তো অবশ্যই মন দিয়ে ভিডিওটা সকলে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কনসেপ্টগুলো বুঝতে তোমাদের অসুবিধে হবে। তো এখানে ভালো ভালো কিছু এক্সাম্পলও আমি তুলে রেখেছি, প্রায় 10টা মতো এক্সাম্পল আছে, লাস্টে করবো সেগুলো আমরা প্র্যাকটিস। তার আগে টোটাল কনসেপ্টটাকে আমি তোমাদের কাছে তুলে ধরবো ভালোভাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাইক করতে ভুলো না, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা অবশ্যই। তো আজকের টপিক হচ্ছে আমাদের জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি। এই টপিকটা অ্যাকচুয়ালি আমি এখানে নিয়ে এসেছি, তোমাদের বলেছিলাম যে নিটের জন্য এবং আপকামিং ডাব্লিউবিজেই বা যেই এক্সামের জন্য আমি তোমাদের একটা করে শর্টের ভিডিও নিয়ে আসব। তো তার জন্য এটা নিয়ে আসা। বেসিক্যালি নিট পরীক্ষা, ডাব্লিউবিজেই যেগুলো একেবারে কিছুদিন পরেই পরীক্ষা আছে, এবং যেই যেই মেন্স যেটা, এই তিনটে পরীক্ষার জন্য বেসিক্যালি এই টপিকগুলোকে চুজ করা এবং এই টপিকগুলো পড়ানো তোমাদের। তো দেরি না করে আজকে ক্লাসটা স্টার্ট করে দিই। দেখো, ফার্স্ট অফ অল জিওসির মধ্যে যে পার্টটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ইলেকট্রনিক এফেক্টস। আমরা বিভিন্ন অর্গানিক মলিকুল সম্পর্কে জানি, বিভিন্ন অর্গানিক মলিকুল সম্পর্কে পড়েছি। তো তাদের ক্ষেত্রে কি কি ইলেকট্রনিক এফেক্টস কাজ করে, বা সেগুলো নিয়ে আমরা কি কি টপিক বা কি কি রিয়াকশন সম্পর্কে আমরা আলোচনা করতে পারি, সেই রিয়াকশনের পার্টে যাওয়ার আগে অবভিয়াসলি আমাদেরকে এফেক্টগুলোকে জেনে নিতে হবে, কারণ এফেক্টগুলো না জানলে আমরা রিয়াকশনগুলোর দিকে এগোতে পারবো না। তো ফার্স্টে ইলেকট্রনিক এফেক্টস, অর্থাৎ ইলেকট্রনিক এফেক্টস নামের মধ্যেই বুঝতে পারছো যে যার মধ্যে ইলেকট্রন আছে। তো মলিকুলস কেমিস্ট্রিতে যত মলিকুলস আমরা পড়ি, ইলেকট্রন ছাড়া তো কোনো কিছু হয় না। এমনকি আমাদের শরীরটাও ইলেকট্রন দিয়ে তৈরি, প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। ডিএনএ বলো, আরএনএ বলো, তার মধ্যে যে অ্যাডেনিন বেস, গুয়ানিন বেস, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল যা আছে সবেতেই তো ইলেকট্রন আছে। ইলেকট্রন ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। তো ইলেকট্রনিক এফেক্টস এর মধ্যে কয়েকটা এফেক্ট আমাদেরকে পড়তে হবে। প্রথম যে এফেক্টটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টের দুটো পার্ট পড়বো আমরা, একটা হচ্ছে প্লাস আই এফেক্ট যেটা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, আর একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। এবং এই এফেক্টগুলো সম্পর্কে পড়ার সঙ্গে সঙ্গে আমরা এই এফেক্টগুলোর অ্যাপ্লিকেশনও কিন্তু দেখব। আজকের ক্লাসে কিন্তু সব আমরা কভার করে যাব, অ্যাপ্লিকেশনসও কিন্তু আমরা দেখব। ইন্ডাকটিভ এফেক্ট যখনই আমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে, তার অ্যাপ্লিকেশনস যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা যে পার্টটায় চলে আসবো সেটার নাম হচ্ছে রেজোনেন্স, যেটা হাইলি ইম্পর্টেন্ট একটা টপিক। রেজোনেন্স। রেজোনেন্স রেজোনেন্সের মধ্যে দুটো জায়গা দেখব, একটা হচ্ছে হোমোভ্যালেন্ট রেজোনেন্স, হোমোভ্যালেন্ট, আর একটার নাম হচ্ছে আমাদের হেটেরোভ্যালেন্ট। ওকে, দুটো টপিক দেখবো আমরা। 3 নম্বরে যে পার্টটা আমরা পড়বো সেটাও আরো একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন, এই তিনটে বেসিক্যালি ইলেকট্রনিক এফেক্ট আমাদের সিলেবাসের মধ্যে আছে। এছাড়াও আরো দুটো ইলেকট্রনিক এফেক্ট আমরা পড়বো, যার একটার নাম হচ্ছে এক্সট্রা হিসেবে আমরা যে দুটো পড়বো, যেগুলো দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যেতে পারে। তার মধ্যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের SIR, স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। ফুল ফর্ম আসবে যখন আমি পড়াবো তখন বলবো। আর আরেকটা হচ্ছে আমাদের স্টেরিক হিন্ডারেন্স, SH, বা স্টেরিক এফেক্ট। ওকে, তো এই কিছু আমাদের ইলেকট্রনিক এফেক্টস পড়তে হবে। তো দেরি না করে ফার্স্ট ইলেকট্রনিক এফেক্ট আমরা চলে যাব, যেটার নাম হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। দেখো, ইন্ডাকটিভ, এই যে ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ কথাটা আসছে কোথা থেকে? ইন্ডাকশন থেকে। ইন্ডাকশনের বাংলা হচ্ছে আবেশ, মানে কোনো কিছুকে প্রভাবিত করা। এবার কোনো কিছুকে প্রভাবিত করা, এটা একটা কার্বন চেনের মধ্যে কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা দেখব। কিভাবে কাজ করছে দেখো, একটা কার্বন চেনের মধ্যে এই লেট সাপোজ এই একটা কার্বন চেন আমরা নিয়েছি,
সি 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 সি। আমি এখানে কার্বনের ভ্যালেন্সি গুলোকে বিচার করছি না, জাস্ট একটা কার্বনের চেন হিসেবে দেখাচ্ছি। দেখা যাচ্ছে লাস্টের কার্বনের সঙ্গে একটা কোনো গ্রুপ আমি জুড়ে দিয়েছি, যে কোনো একটা গ্রুপ হতে পারে, বা সেটা কোনো একটা হেটেরো অ্যাটম অবভিয়াসলি, সেটা হতে পারে হ্যালোজেন হতে পারে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনো হ্যালোজেন হতে পারে, বা এমন হতে পারে কোনো ওএইচ গ্রুপ হতে পারে, বা COOH গ্রুপ হতে পারে, যে গ্রুপগুলো সম্পর্কে তোমরা ইউপ্যাক নোমেনক্লেচারে জেনেছো, ফাংশনাল গ্রুপগুলো, যে কোনো ফাংশনাল গ্রুপ দেওয়া আছে। তো এই ফাংশনাল গ্রুপের কাজটা কি হবে? যদি দেখা যায় যে এক্স এইটার ক্ষেত্রে এর ইলেকট্রোনেগেটিভিটি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, ইলেকট্রোনেগেটিভিটি যদি এক্স গ্রেটার দ্যান কার্বন হয়, যদি যে হেটেরো অ্যাটমটা আমরা নিয়েছি হেটেরো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি হয়, তাহলে আমরা কি বলবো? এক্স হচ্ছে একটা মাইনাস আই এফেক্টিং গ্রুপ, এক্স হচ্ছে একটা মাইনাস আই এফেক্টিং গ্রুপ, অর্থাৎ সেই ইলেকট্রন টেনে নিচ্ছে। অবভিয়াসলি কোনো একটা বন্ড, ধরো এই কার্বন তার সঙ্গে হয়তো আমি ক্লোরিন, এরকম একটা বন্ডকে আমি কল্পনা করছি, তো আমরা জানি কার্বনের থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি বন্ডিং এর ক্ষেত্রে, তাহলে এই যে বন্ডের দুটো ইলেকট্রন, অবভিয়াসলি ইলেকট্রন দুটো শিফট হয়ে যাবে কোন দিকে? ক্লোরিনের দিকে যাবে। তো ক্লোরিন কি হয়ে যাবে? ডেল্টা মাইনাস হবে, আর কার্বন কি হয়ে যাবে আমাদের? ডেল্টা প্লাস হতে থাকবে। এই প্রসেসটাই হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট বেসিক্যালি। তো প্লাস মাইনাস আই এফেক্ট এক্স শো করছে কেন? কারণ এক্স ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিচ্ছে। এবার যে ইলেকট্রন টেনে নিল সে যদি মাইনাস আই হয়, যে ইলেকট্রনটা ঠেলে দিল ওর দিকে, অর্থাৎ ওকে টানতে দিল, অ্যালাউ করলো, সে কি হয়ে যাবে? তার মানে প্লাস আই এফেক্ট বা প্লাস আই এফেক্টিং গ্রুপ। এবার বিষয়টা হচ্ছে কোনো একটা চেনের মধ্যে বা কোনো একটা অর্গানিক মলিকুল বা কম্পাউন্ডের মধ্যে আমরা কিন্তু দুরকম গ্রুপ একসঙ্গে দেখবো না। অর্থাৎ আমরা এমন নয় যে ধরো কার্বনের সঙ্গে হ্যালোজেনের বন্ড আছে মানে বলে দিলাম যে স্যার কার্বনটা হচ্ছে আমাদের প্লাস আই এফেক্টিং গ্রুপ আর হ্যালোজেনটা হচ্ছে নেগেটিভ মাইনাস আই এফেক্টিং গ্রুপ, তা নয়। বিষয়টা হচ্ছে যে ইলেকট্রন নেওয়ার পাওয়ার যার বেশি, অর্থাৎ যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার রেসপেক্টে যদি আমরা বিচার করি তাহলে সেটাকে বলবো আমরা ইলেকট্রোনেগেটিভ এফেক্ট বা মাইনাস আই এফেক্ট। আর যদি দেখি যে তার সঙ্গে হ্যাঁ এমন কোন একটা গ্রুপ আছে যে ইলেকট্রন তার দিকে ঠেলে দিতে পারবে, তাহলে সেই গ্রুপটাকে আমরা বলবো প্লাস আই এফেক্ট। যেমন এই প্লাস আই এফেক্ট আর মাইনাস আই এফেক্টিং যে সমস্ত গ্রুপগুলো আছে তাদের একটা অর্ডার আমাদেরকে মনে রাখতে হবে। তো বেসিক্যালি এই এফেক্টটাকে বোঝানোর জন্য ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটাকে আমি এখানে নিয়ে এলাম। তো এখানে তোমাদের যেটা বেসিক মাথায় রাখতে হবে যে জায়গাটা, সেটা হচ্ছে একটা চার্ট, চার্ট বলবো না, একটা জাস্ট ক্রম, অর্ডার বলতে পারো তোমরা। প্লাস আই এফেক্টিং একটা গ্রুপের অর্ডার রয়েছে, প্লাস আই। প্লাস আই বলতে আমরা কি বুঝলাম? যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, শর্টে এগুলোকে ইডিজি বলে লেখা হয়। আবার কোথাও কোথাও দেখবে এই ডোনেটিং কথাটাকে লেখা হয় রিলিজিং, শর্টে তখন বলে দেওয়া হয় এটাকে ইআরজি, ইলেকট্রন রিলিজিং গ্রুপ। তো এই সমস্ত গ্রুপ কোনগুলো? আমি এখানে অর্ডার হিসেবে জিনিসটাকে লেখাচ্ছি না, বেসিক্যালি আমি এখানে বোঝানোর জন্য জিনিসটা যেহেতু বলছি যে যে কোনো অ্যালকাইল গ্রুপ, যে কোনো অ্যালকাইল গ্রুপ তার যদি সাবস্টিটুয়েন্টের পরিমাণ অনেক বেশি থাকে, সাবস্টিটুয়েন্ট বলতে কার্বন সাবস্টিটুয়েন্ট, ধরে নাও এই গ্রুপটা, এই গ্রুপটার নাম হচ্ছে আমাদের টারশিয়ারি বিউটাইল গ্রুপ। তো এই গ্রুপটার ক্ষেত্রে কিন্তু প্লাস আই এফেক্ট অনেক বেশি, কারণ CH3 মিথাইল গ্রুপ, তার প্লাস আই এফেক্টিং পাওয়ার অনেকটা বেশি, সেই ইলেকট্রন ঠেলতে পারে, তার প্লাস আই এফেক্ট রয়েছে। যদি অর্ডার হিসেবে লিখি তাহলে কি হবে? এই গ্রুপটাকে আমরা সেকেন্ড পজিশনে রাখতে পারবো, এরকম কোন একটা গ্রুপ যেটাকে বলা হয় আইসোপ্রোপাইল গ্রুপ। আশা করি গ্রুপ দুটো সম্পর্কে বুঝতে পারছো যে একটা কার্বন, বেসিক হচ্ছে একটা কার্বন, তার পাশে অ্যালকাইল গ্রুপের সংখ্যা যত বাড়তে থাকবে, একটা কার্বন তার পাশে অ্যালকাইল গ্রুপের সংখ্যা যত বাড়াতে থাকবো আমি, একটা দুটো তিনটে, ম্যাক্সিমাম তিনটেই হয়,
তিনটে যত হতে থাকবে তত তার প্লাস আই এফেক্টিং পাওয়ারও কিন্তু ইনক্রিজ করতে থাকবে, তার প্লাস আই এফেক্টিং পাওয়ারও কিন্তু ইনক্রিজ করতে থাকবে যত আর গ্রুপের সংখ্যা, অ্যালকাইল গ্রুপের সংখ্যা বাড়তে থাকবে। সিমিলারলি যদি এরকম হতো গ্রুপটা CH2 CH3, তাহলে তার প্লাস আই এফেক্ট আরো একটু কম হয়ে যেত। এটাকে বলা হয় আমাদের ইথাইল গ্রুপ। আর একটা গ্রুপ আছে যার প্লাস আই এফেক্ট সবচাইতে কম, সেটা হচ্ছে মিথাইল গ্রুপ। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের প্লাস আই এফেক্টিং গ্রুপ বলতে পারি আমরা। এগুলো কি বেসিক্যালি আমরা প্লাস আই এফেক্টিং গ্রুপ বলে চিনে থাকি। এছাড়াও আরো অনেক গ্রুপ রয়েছে, যেমন কোথাও যদি NH মাইনাস দেখতে পাও, সেটা কিন্তু একটা প্লাস আই এফেক্টিং গ্রুপ হতে পারে। যদি কোথাও তোমরা O মাইনাস দেখতে পাও, তাহলে সেটাও কিন্তু একটা প্লাস আই এফেক্টিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে। এছাড়াও আমাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো ডয়টেরিয়ামকেও কিন্তু আমরা প্লাস আই এফেক্টিং গ্রুপ হিসেবে দেখতে পারি। ডয়টেরিয়ামের থেকেও, আচ্ছা অ্যাকচুয়ালি এটা ডয়টেরিয়ামের আগে হাইড্রোজেনটা আসবে, তারপর আসবে ডয়টেরিয়াম। তো হাইড্রোজেন, ডয়টেরিয়াম এগুলো কিন্তু প্লাস আই এফেক্টিং গ্রুপ হিসেবে কিন্তু আমাদের ক্ষেত্রে কাজ করতে পারে। তো বেসিক্যালি এই অর্ডারটাকে যদি তোমরা মেনটেন করতে পারো, এই অর্ডারটা মাথায় থাকলে তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এরপর আসছি মাইনাস আই এফেক্টিং গ্রুপের কিছু অর্ডার। মাইনাস আই বলতে এর আগেই বললাম আমরা যে যারা ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, অর্থাৎ এরা হচ্ছে টেনে নেওয়ার ইংলিশ হচ্ছে উইথড্র করা। সো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, শর্টে এদেরকে বলা হয় EWG, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা EWG। আশা করি বোঝা যাচ্ছে। তো এর যদি আমরা অর্ডার বলতে চাই, তাহলে সবার প্রথমে যার কথা মাথায় আসবে সেটা হচ্ছে ট্রাই অ্যালকাইল অ্যামিন, এই টাইপের কোনো একটা গ্রুপ, NR3+। প্রচন্ড পরিমাণে ইলেকট্রন উইথড্রয়িং, কারণ নাইট্রোজেন দেখো এগুলো বেসিক্যালি যত আমরা অর্গানিক কম্পাউন্ড দেখবো সবই তো কার্বন ওরিয়েন্টেড কম্পাউন্ড। তো কার্বনের থেকে যদি নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি যখনই বেশি হয়ে যাবে, সে তো ইলেকট্রন নিচের দিকে টানবেই, এ তো স্বাভাবিক বিষয়। আবার আমাদের মনে রাখার সুবিধার্থে কয়েকটা জাস্ট আমরা বলে দেব, সেটা হচ্ছে NO2। NO2 ছাড়াও আমাদের কাছে হাতে যেগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে CN, একটা হচ্ছে COOH, এছাড়াও হচ্ছে আমাদের ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার মনে রাখলেই কিন্তু মাইনাস এফেক্টিং অর্ডারও মাথায় থেকে যাবে তোমাদের। এরপর যেটা আছে লাস্টে সেটা হচ্ছে OH। এই OH এর কিন্তু একটা গল্প আছে। OH এর একটা গল্প হচ্ছে যখন বেঞ্জিন রিং এর সঙ্গে থাকে তখন কিন্তু এই মাইনাস আই এফেক্ট দেখায় না, তখন কিন্তু এই প্লাস আই এফেক্ট দেখাতে পারে। কিরকম প্লাস আই এফেক্ট? বেসিক্যালি প্লাস আই বললেও ঠিক ভুল বলা হবে জিনিসটা, ওটা হচ্ছে রেজোনেটিং এফেক্ট দেখাতে পারে। আসবো আমরা ওটা প্লাস আর মাইনাস আর এফেক্ট যখন পড়বো, আমরা এরপরই পড়বো, ইন্ডাকটিভ এফেক্ট কমপ্লিট হয়ে গেলে তখন পড়বো, তখন আমরা বলবো জায়গাগুলো। তো এটা মনে রাখতে হবে আমাদেরকে। শুধু OH নয়, এই OH-টাকে আমি বক্স দিয়ে ঘিরে রাখলাম এবং এই ক্লোরিন, এই দুটোকে আমি বক্স দিয়ে ঘিরে রাখলাম। আচ্ছা, এখানে আরো একটা কথা বলি যে যদি বেঞ্জিনের সঙ্গে যুক্ত থাকে কোনো একটা গ্রুপ, প্লাস আই এফেক্ট, আচ্ছা থাক এখানে বলবো না, জিনিসটা যখন রেজোনেন্স করাবো তখনই বলে দেবো। থাক, চলো আপাতত এই অর্ডারটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মাইনাস আই এফেক্টিং গ্রুপের অর্ডার, আর এটা হচ্ছে আমাদের প্লাস আই এফেক্টিং গ্রুপের অর্ডার। এই টোটাল অর্ডারটা তোমরা নোট ডাউন করে নেবে, ভিডিওটা পজ করে নোট করে নেবে। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো আমি এখানে কিছু অ্যাপ্লিকেশন তোমাদেরকে পড়াবো, যে এই যে প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট, এসবগুলো পড়ে আমাদের লাভ কি, এসবগুলো আমরা কেন পড়বো। পড়ার জন্য পড়ছি কেন? কারণ আমাদেরকে এখান থেকে করতে হবে কি, অ্যাপ্লিকেশন দিতে হবে, যে আমরা কেন পড়ছি তার কারণগুলো বোঝানোর জন্য। তাহলে এবার চলে আসি আমরা অ্যাপ্লিকেশনস। চলো দেখো অ্যাপ্লিকেশনস এর মধ্যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমাদেরকে পড়তে হবে
সেটা হচ্ছে অ্যাসিডিটি। অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিডস। যে সমস্ত কার্বক্সিলিক অ্যাসিডগুলো আমাদের হাতের সামনে রয়েছে, যেমন অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, প্রোপানোয়িক অ্যাসিড হতে পারে, বিউটানোয়িক অ্যাসিড হতে পারে, এদের ক্ষেত্রে অ্যাসিডিটিগুলো আমরা কিভাবে বিচার করতে পারি সেটা আমরা দেখব। এছাড়াও শুধু সেই অ্যাসিডগুলো তা নয়, তার সঙ্গে কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগিয়ে দিলাম আমি, তাহলে তার অ্যাসিডিটি কেমন হবে, এই ধরনের কিছু এক্সাম্পল আমরা দেখব। দেখো, প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখবো অ্যাসিডিটির মধ্যে, সেটা আমরা নিয়ে আলোচনা করি। খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। দেখো, তোমরা এই কম্পাউন্ডটা সম্পর্কে সবাই জানো, CH3C ডাবল বন্ড OH। এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, খুবই ভালো অ্যাসিড একটা, ভিনেগার যেটাকে বলা হয় জলীয় দ্রবণকে। আর আরেকটা অ্যাসিড নিলাম আমি, এইটারই একটা ডেরিভেটিভ CH2Cl C ডাবল বন্ড OH। এটার নাম হচ্ছে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, তো এই দুটো অ্যাসিড নিয়ে আমরা প্রথমে আলোচনা করব দুটো অ্যাসিডের মধ্যে কার তীব্রতা বেশি বা কোনটার অ্যাসিডিটি বেশি। দেখো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখনই আমরা কোনো একটা অ্যাসিডের অ্যাসিডিটি নিয়ে আলোচনা করতে যাব, তখন জাস্ট এই শর্ট ট্রিকটা সবাই মাথায় রেখে দেবে যে প্লাস আই, এই এফেক্ট যত বাড়বে একটা অ্যাসিডের ক্ষেত্রে, তার অ্যাসিডিটি কিন্তু ততই কমতে থাকবে। প্লাস আই এফেক্ট যত বাড়িয়ে দেবো তার অ্যাসিডিটি তত কমবে। কেন কমবে সেটা আমি বলছি, বাট আগে এই জিনিসটা বুঝে নাও তোমরা, যে প্লাস আই এফেক্ট যত বাড়িয়ে দেবো তত অ্যাসিডিটি কিন্তু নামতে শুরু করবে। এটা শর্ট ট্রিক, ওকে, মনে রাখার শর্ট ট্রিক। অ্যাসিডিটি কমবে মানে তার pKa ভ্যালু বাড়বে, এটা মাথায় রাখবে। যদি অ্যাসিডিটি কমে যায় তার মানে তার pKa ভ্যালু কিন্তু বেড়ে যাবে। pKa, pKb, এই সমস্ত কিছু, pH, এগুলো তোমরা পড়েছো অলরেডি সাম্যাবস্থা চ্যাপ্টারে, ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়ামে পড়ে ফেলেছো। আমিও ওয়ান শট নিয়ে আসবো আয়নিক ইকুইলিব্রিয়ামে, সেদিন আমি এই জিনিসগুলো বোঝাবো। আবার আরেকটা জিনিস মনে রেখো, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার যেটা, আচ্ছা, pKa বাড়বে এর মানে হচ্ছে কিন্তু Ka ভ্যালু কমে যাবে। ওকে, pKa ভ্যালু বাড়া মানে Ka ভ্যালু কিন্তু কমে যাওয়া। আর 2 নাম্বার হচ্ছে, যদি দেখা যায় মাইনাস আই এফেক্টিং গ্রুপ কিন্তু বাড়ছে, তাহলে দেখা যাবে কিন্তু অ্যাসিডিটিও ইনক্রিজ করতে থাকলো, অ্যাসিডিটিও কিন্তু বাড়তে থাকলো। সিমিলারলি তার pKa ভ্যালু কি হবে? কমতে থাকবে, অর্থাৎ Ka ভ্যালু কিন্তু বাড়তে থাকবে। ওকে, তো এই হচ্ছে আমাদের শর্ট ট্রিক। ফার্স্টে এটা মাথায় রাখতে হবে। তুমি একটা মাথায় রাখো যে প্লাস আই এফেক্ট বাড়লে অ্যাসিডিটি কমে যায়, pKa, Ka এগুলো তুমি অটোমেটিক মান মনে রাখতে পারবে সবসময়। প্লাস আই বাড়লে অ্যাসিডিটি কমে, মাইনাস আই বাড়লে অ্যাসিডিটি বেড়ে যায়। ব্যাস, মাইনাস আই এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা মাথায় রাখো। এবার দেখো প্লাস আই মাইনাস আই এর গল্প দিয়ে যে কেন এটা বাড়লে ওটা কমছে বা ওটা বাড়লে ওটা বাড়ছে, জিনিসটা কেন হচ্ছে সেটা সম্পর্কে এবার একটু ডিটেল আলোচনায় আসা যাক। CH3 এই গ্রুপটার দিকে তোমরা সকলে ফার্স্টে তাকাও। CH3 হচ্ছে কিন্তু একটা প্লাস আই এফেক্টিং গ্রুপ। ওকে, আর এই যে Cl কে দেখতে পাচ্ছ তোমরা, এই Cl কিন্তু হচ্ছে একটা মাইনাস আই এফেক্টিং গ্রুপ। এবার তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, CH3 কি করবে? প্লাস আই এফেক্টিং গ্রুপরা সেই ইলেকট্রন ঠেলবে কার দিকে? সেই ইলেকট্রন ডেনসিটিটাকে দেবে এই কার্বনের কাছে।
মিডিলে কার্বনের কাছে সি ডবল বন্ড ও OH যে কার্বনটা আছে সিটা, তার দিকে ইলেকট্রনটাকে ঠেলে দিল, নিল সেই ইলেকট্রন। নেওয়ার পর কি হবে, এর থেকে যে ইলেকট্রন ডেন্সিটি সে কে নেবে, ওপরের অক্সিজেন কিছুটা ইলেকট্রন নেবে তার কাছ থেকে, আর পাশের অক্সিজেন কি করবে, তার কাছ থেকে কিছুটা ইলেকট্রন নেবে, কারণ সিএইচসি তো প্লাস এফেক্টিং, ভালো প্লাস এফেক্টিং গ্রুপ। সো ইলেকট্রন যেহেতু ঠেলছে, সো কিছুটা ইলেকট্রন অক্সিজেন উপরেরটা নিল, কিছুটা ইলেকট্রন পাশের অক্সিজেন নিল। এবার এই অক্সিজেনটা দেখো ইলেকট্রন ডেন্স হয়ে গেছে, অর্থাৎ এ কি করেছে, এই কার্বন থেকে ইলেকট্রন টেনে নিয়েছে, মানে কি হয়ে গেছে, ও ডেল্টা নেগেটিভ হয়ে গেছে। ওর কিন্তু আর টেন্ডেন্সি থাকবে না যে পাশের হাইড্রোজেন থেকে ইলেকট্রনকে টানবে নিজের কাছে, ও তো আর চাইবে না, কারণ ও তো ইলেকট্রন পেয়ে গেছে। যার কাছে অত্যাধিক পরিমাণে টাকা আছে সে তো নিশ্চয়ই চাইবে না যে আমার কাছে, আমি একজনের কাছ থেকে ছিনিয়ে নেবো, সেটা তো টেন্ডেন্সি হবে না, যদি না সে নিচ মানসিকতার মানুষ হয়। অবভিয়াসলি ভাই, যদি সে নিচ মানসিকতার লোক হয় তাহলে সে চাইবে যে টেনে নেবো, কিন্তু একজন সাধারণ মানুষ, একজন সাধারণ যে সৎ মানুষ, সে কিন্তু নিজের কাছে 1,00,000 টাকা থাকা সত্ত্বেও পাশের জনের কাছে 10 টাকা বা 20 টাকা আছে বলে তার কাছ থেকে 20 টাকা ছিনিয়ে নেবো, এই কাজ করবে না কখনোই। তুমি আমি তো কখনোই করবো না, তাই না? তো দেখো, তার মানে এই হাইড্রোজেনটা যদি আমি একটু ক্লিয়ারলি এখানে এটাকে মুছে দিয়ে ও এইচ বন্ডটাকে আমি একটু ভেঙে লিখি, ও সিঙ্গেল বন্ড এইচ এভাবে লিখি, তাহলে এই হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন অক্সিজেন নিচ্ছে না, ফলে হাইড্রোজেনটা ডেল্টা প্লাস হয়ে বা এইচ প্লাস হয়ে সিস্টেমে বেরিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু কমে যাবে। যখনই প্রবণতা কমে গেল, এইচ প্লাস যখন এই সিস্টেমে এলো না, তখনই কি হলো, অ্যাসিডিটিটাও কিন্তু কমে গেল। তার মানে CH3 প্লাস আই এফেক্ট দিল, কার্বন ইলেকট্রন ডেন্সিটি এতটাই বাড়িয়ে দিল যে অক্সিজেন দুটোকে দিয়েও নিজেকে স্যাটিসফাই রাখতে পারছে, এবং এই অক্সিজেনের টেন্ডেন্সি কমে গেল যে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিজের কাছে নেবে। ফলে হাইড্রোজেন থেকে যখন ইলেকট্রন নিতে পারলো না, সো হাইড্রোজেন H প্লাস হিসেবে বেরোলো না সিস্টেম থেকে, যার ফলে কি এটার অ্যাসিডিটি কমে গেল। বেরোলো না বলতে একেবারেই বেরোবে না এমন নয়, কম বেরোবে, ঠিক আছে, কারণ উইক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড। এবার যদি মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের দিকে আসি, তাহলে দেখো কি হবে, ক্লোরিন কি করছে, মাইনাস আই এফেক্ট দিয়ে কার্বন থেকে কিন্তু ইলেকট্রন টেনে নিচ্ছে, ভালো করে লক্ষ্য করো। এবার এই কার্বনের টেন্ডেন্সি কি হবে, ধরো একটা লোকের কাছে 500 টাকা সম্বল ছিল, ঠিক আছে, তুমি কি করলে বা আমি কি করলাম, বাজারে গেলাম, সেই লোকটাকে দেখতে পেলাম যে হ্যাঁ ওর কাছে 500 টাকাই আছে, আমার মাথার মধ্যে কি খেললো যে হ্যাঁ আমি ওর কাছে 500 টাকা কেন থাকবে, আমি সেই টাকাটা নেব, সমস্ত টাকা আমি ভোগ করব, এরকম আমার মাথার মধ্যে একটা বিরক্তিকর সিচুয়েশন তৈরি হলো। আমি কি করলাম, তার কাছ থেকে গিয়ে 500 টাকা ছিনিয়ে নিলাম, যেমনটা এই ক্লোরিন করছে, যে হ্যাঁ ওর কাছে ইলেকট্রন ডেন্সিটি আছে তো আমি ছিনিয়ে নিই, আমি নিজের কাছেই নেব, ও আমি নিজের কাছে নিয়ে নিলাম। তখন তার মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেশন তৈরি হবে। জাস্ট এ মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম, তার কাছ থেকে যদি 500 টাকাটা আমি ছিনিয়ে দিই, তাহলে তার মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেশন তৈরি হলো, যে হ্যাঁ ও আমার কাছ থেকে ছিনিয়ে নিলে, এবার তাকে আমি মেরে তার কাছ থেকে যা হোক আমি টাকাটা নেব, অথবা তাকে যদি আমি খুঁজে না পাই তাহলে পাশে অন্য কারোর কাছ থেকে আমি টাকাটা তুলে নেব। তখন এই যে কার্বনটা কি করবে, দেখো ওর কাছ থেকে তো 500 টাকা বা যতগুলো ইলেকট্রন ছিল সবই তো ছিনিয়ে নিয়েছে ক্লোরিন, এবার ও কি করবে, ও তখন অ্যাগ্রেসিভ হয়ে কি করবে, এই কার্বন থেকে ইলেকট্রন টানার চেষ্টা করবে। ওর কাছে ক্ষমতা কম, তাও বলবে যে না তুই আমাকে ইলেকট্রন দে, ইলেকট্রন দে। এই কার্বন বাধ্য হয়ে কি করবে, ওকে কিছুটা ইলেকট্রন দিতে বাধ্য হয়ে যাবে, বলবে ঠিক আছে তুই রাখ তোর নিজের কাছে। এই কার্বনটা দেখো এমনিতেই কাঙাল, কেন কাঙাল, এই কার্বন থেকে ইলেকট্রন কিন্তু এই অক্সিজেন টানছে ক্রমাগত, উপরের অক্সিজেন, পাশাপাশি এই অক্সিজেনও কিন্তু ইলেকট্রন কন্টিনিউয়াস টেনে যাচ্ছে। এবার এ যখন কাঙাল, এর দেওয়ার ক্ষমতা নেই, তা সত্ত্বেও এর কাছে সেই 4টেই ইলেকট্রন আছে, তার মধ্যে 2টো এ টেনে নিল, একটা এ টেনে নিল, কিছুটা অংশ পরিমাণ এ টানছে, এরকম ভাবে ভেঙে চুরে টানছে, এ তো একেবারে অসহায় অবস্থায় পড়ে গেছে, তাই না? এবং এই যে অক্সিজেনটা ইলেকট্রন ওই কার্বনের থেকে টানলো, সেও কি স্যাটিসফাই হতে পারলো ওই কার্বনের থেকে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিয়ে, ভালো করে ভেবে দেখো তো। সে তো স্যাটিসফাই হতে পারবে না তার কাছ থেকে ইলেকট্রন টেনে নিয়ে, কারণ ওর কাছে নিজেরই তো ইলেকট্রন কম আছে, ও কত ইলেকট্রন দেবে, একটা কার্বনের পক্ষে কত সম্ভব, ওর কাছে ম্যাক্সিমাম 4টি ইলেকট্রন, তার বেশি দিতে পারবে না ও। তাহলে এই অক্সিজেনটা কি হয়ে গেল তখন, এ কিন্তু তখনও ডেল্টা পজিটিভ হয়ে আছে, ও ভাবছে আমি কি করে আরেকজনের কাছ থেকে ইলেকট্রন নেব। তাহলে দেখো স্টার্টিংটা হলো কোথা থেকে, এইখান থেকে ক্লোরিন ইলেকট্রন টেনে নিল একজনের কাছ থেকে, ও বেপরোয়া হয়ে পাশের জনের থেকে ইলেকট্রন টানছে, অক্সিজেন তার থেকে ইলেকট্রন টানতে গেল কিন্তু বেশি পরিমাণে পেল না ইলেকট্রন। এর ফলে কি হয়ে গেল না, এই লোকটার কাছে বা এই অক্সিজেনটার কাছে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি কমে গেল। অক্সিজেনের কাছে যখন ইলেকট্রন ডেন্সিটি কমে গেল, ওর কাছে আর কোনো রাস্তা নেই বাবা, ও কি করবে, হাইড্রোজেনের থেকে ইলেকট্রন এবার নিজের দিকে টানবে, হাইড্রোজেনকে বলবে ভাই তুই আমাকে ইলেকট্রন গুলো দিয়ে দে, তুই আমাকে ইলেকট্রন গুলো দে। হাইড্রোজেন বলবে আমার কাছে তো একটাই ইলেকট্রন আছে দাদা, তুই একটাই আমাকে দিয়ে দে।
এবার ও কি করবে, জোর করে ইলেকট্রনটা হাইড্রোজেনের থেকে টেনে নেবে। যখনই টেনে নেবে অক্সিজেন হয়ে যাবে কি তখন ডেল্টা নেগেটিভ, হাইড্রোজেন হয়ে যাবে আমাদের ডেল্টা পজিটিভ। যেই ডেল্টা পজিটিভ হলো হাইড্রোজেন বলবে না আমি প্লাস হয়ে বেঁচে থাকতে পারবো না, আমি এই জীবন আর রাখবো না। ও ও কি করবে, সঙ্গে সঙ্গে বন্ডের মধ্যে আর থাকতে চাইবে না, H প্লাস ওই সিস্টেমের মধ্যে চলে আসবে। বলবে যখনই জলের সংস্পর্শে আসবো আমি তো রিলিফ পেয়ে যাব, আমাকে তো জলের অণুগুলো এসে চারিদিক থেকে ঘিরে ধরবে, ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনগুলো এসে আমাকে দ্রাবকায়ন শক্তি দিয়ে একেবারে স্যাটিসফাই করে দেবে, আমার পক্ষে সেটাই ভালো। ও কি করবে, এবার H প্লাস হয়ে সিস্টেমের মধ্যে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা H প্লাস আয়নকে পেয়ে যাব সিস্টেমের মধ্যে, বাট এখান থেকে কিন্তু খুব সহজে আগেরটার থেকে আমরা পাবো না। যার জন্য কি হবে, মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের তীব্রতা বা অ্যাসিডিটি কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে। অর্থাৎ এখান থেকে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে প্লাস আই এফেক্ট দিলে কেন অ্যাসিডিটি কমছে এবং মাইনাস আই এফেক্ট দিলে কেন অ্যাসিডিটি বাড়ছে। তার কারণ হচ্ছে বন্ডের পোলারিটি। এই যে বন্ডের পোলারিটি এটা এখানে মেনটেন হচ্ছে না প্লাস আই এফেক্টে, বাট এইখানে কিন্তু মেনটেন হচ্ছে। আর অ্যাসিড মানে কি, সে তো দ্রবণে H প্লাস দেবেই। আশা করি বোঝা গেছে। চলো আর একটা এক্সাম্পলের দিকে চলে আসা যাক আমাদের। এটা এ ধরে নাও, আর একটা এক্সাম্পলের দিকে আসি। চলো এই দুটো, এটা আমরা আগে দেখলাম মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হচ্ছে আমাদের মনোব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। তো এই দুটো অ্যাসিডের মধ্যে আমরা কিন্তু তীব্রতা তুলনা করব। এখানে ভালো করে দেখো, ক্লোরিন আর ব্রোমিন দুটোই কিন্তু মাইনাস আই এফেক্টিং গ্রুপ। এইবার এইখানে গল্প হচ্ছে অর্ডারের। দেখো আমি আগে তোমাদের অর্ডারটা পড়ালাম, সেখানে ক্লোরিন আগে আছে, তারপর কি আছে আমাদের ব্রোমিন রয়েছে। তো ক্লোরিনের পর ব্রোমিন, ক্লোরিনের মাইনাস আই এফেক্ট কিন্তু ব্রোমিনের থেকে বেশি। সো এইখানে ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টানার প্রবণতা কার বেশি হবে, অবভিয়াসলি ক্লোরিনের হবে। তো ক্লোরিনেরটা দুটো অ্যারো দিয়ে দেখাচ্ছি, আর ব্রোমিনের কম হবে, সো ব্রোমিনেরটা একটা অ্যারো দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে যতটা সহজে H প্লাস বেরোবে সিস্টেম থেকে, এখানে তো ততটা সহজে আর বেরোবে না। এখানে বেরোবে, অবভিয়াসলি বেরোবে, বাট কম বেরোবে। তাহলে অ্যাসিডিটি অর্ডার যদি বলি, তাহলে এটার কি হয়ে যাবে তখন, বেশি হয়ে যাবে, এবং এটার আমাদের হয়ে যাবে কম। আশা করি বোঝা যাচ্ছে তোমাদের। তো এরকম ভাবে এক্সাম্পল দিলে কিন্তু অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড বিচার করার এটা একটা খুব ভালো উপায়। এইবার এখানে একটা রুল আছে, যে রুলটাও তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এটাকেও তোমরা শর্ট ট্রিকের মধ্যেই লিখে রাখবে। শর্ট ট্রিক নাম্বার 3, এইটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, ডিএনপি রুল। DNP rule. DNP means D for distance, N for number, আর P for power। অর্থাৎ প্লাস আই এফেক্টিং গ্রুপ হোক মাইনাস আই এফেক্টিং গ্রুপ হোক, সেই এফেক্টিং গ্রুপগুলো কতটা ডিস্টেন্সে আছে একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে বা যে কোনো অ্যালকোহল থেকে, যাই থেকে হোক, কতটা ডিস্টেন্সে আছে ফার্স্টে সেটা আমরা দেখব। ডিস্টেন্সটাকে মেনটেন করার পর আমরা দেখব যে কতগুলো সেই প্লাস আই এফেক্টিং গ্রুপ বা মাইনাস এফেক্টিং গ্রুপ আছে, সেটা কমপ্লিট করে দেখব। সেইটা দেখার পরে আমরা আসবো পাওয়ার। অর্থাৎ দুটো কম্পাউন্ড দিয়েছে আলাদা আলাদা, দুটো কার্বক্সিলিক অ্যাসিড দিয়েছে, তার মধ্যে কোনোটাতে দেখা যাচ্ছে মাইনাস এফেক্টিং গ্রুপের পাওয়ারটা বেশি, কোনোটাতে কম। তো সেটাকে এবার আমাদেরকে বিচারের মধ্যে আনতে হবে, যে যার ক্ষেত্রে পাওয়ার বেশি হবে সেটা তখন এবার মেজর প্রোডাক্ট আসবে, কিন্তু সবার আগে দেখতে হবে আমাদের ডিস্টেন্স। সাপোজ এই একটা এক্সাম্পল আমি তোমাদের সামনে তুলে ধরছি।
ধরো এই তিনখানা কার্বক্সিলিক অ্যাসিড তোমাদের চোখের সামনে দিয়েছে, সাপোজ দিস ইজ এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি। এই তিনটের মধ্যে তোমাদেরকে অ্যাসিডিটির তুলনা করতে হবে। তো এক চোখে দেখে তোমরা বলে দিতে পারবে এই ডিএনপি রুলটাকে ইউজ করে যে কোনটার ক্ষেত্রে অ্যাসিডিটি বেশি হবে, কোনটার ক্ষেত্রে কম হবে। দেখো ফার্স্ট কি বলেছি আমরা, ডিস্টেন্স। ডিস্টেন্স বলতে দেখো প্রত্যেকটাতে মাইনাস এফেক্টিং গ্রুপ আছে, ক্লোরিন ইজ এ মাইনাস এফেক্টিং গ্রুপ। সো ক্লোরিনের ডিস্টেন্স গুলো ফার্স্টে দেখবো। সি ডবল এইচ এর সবচেয়ে কাছে ক্লোরিন আছে দেখো সি তে, তারপর আছে বি তে, তারপর আছে এ তে, ঠিক আছে। নাম্বার তো সব কটাতেই সেম, দেখো প্রত্যেক কটাতেই একটা করেই ক্লোরিন আছে, সো ওটা নিয়ে আমার ভাবার দরকার নেই, নাম্বার আমি বাদ দিয়ে দেবো। পাওয়ার নিয়ে আমার ভাবার কিছু নেই, কারণ প্রত্যেক কটাই ক্লোরিন, সো পাওয়ারের গল্প এখানে আসবে না। সুতরাং শুধুমাত্র ডিস্টেন্সটা এখানে কার্যকরী হবে। তাহলে ডিস্টেন্স কোথায় সবচেয়ে কম, সি তে। তার মানে সি এর ক্ষেত্রে কি হয়ে যাবে, অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে, দেন বি, দেন এ। অর্থাৎ ডিএনপি রুল আমাদেরকে কি বলছে, যে ডিস্টেন্স যত বাড়বে অ্যাসিডিটি, ডিস্টেন্স বলতে মাইনাস আই এফেক্টিং গ্রুপের ডিস্টেন্স যত বাড়বে অ্যাসিডিটি কিন্তু তত কমবে, ঠিক আছে। আবার এই মাইনাস আই এফেক্টিং গ্রুপের ক্ষেত্রেই নাম্বার যত বাড়িয়ে দেব তত কিন্তু অ্যাসিডিটি ইনক্রিজ করতে থাকবে। আবার সেম ক্ষেত্রেই কিন্তু যদি পাওয়ার আমরা বাড়িয়ে দিই তাহলেও কিন্তু এই অ্যাসিডিটি ইনক্রিজ করতে থাকবে। এই তিনটে পার্টও তোমাদেরকে কিন্তু শর্ট ট্রিক হিসেবে মাথায় রেখে দিতে হবে। এইটুকু মাথায় রাখলেই কিন্তু যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। আরো এক্সাম্পলের দিকে আসি, দেখো ভালো ভালো এক্সাম্পল করাবো তোমাদেরকে। এই একটা কার্বক্সিলিক অ্যাসিড, একটা সাইক্লিক রিং নিয়েছি আমরা, সাইক্লোপ্রোপেন টাইপের রিং। আর একটাতেও আমরা সাইক্লোপ্রোপেন রিং নিলাম, এখানে একটা CH2 দিলাম, এখানে আবার CHCl দিলাম, দেন C ডাবল বন্ড ও OH দিলাম। ওকে, আরেকটা কি করলাম, আমি সাইক্লোপ্রোপেন রিং দিলাম, সাইক্লোপ্রোপেন রিং এর একটা কার্বনে আমি একটা ব্রোমিনকে দিয়ে দিলাম, এখানে CH দিলাম, তার সঙ্গে Cl দিলাম, দেন আমি দিলাম C ডাবল বন্ড ও OH। খুব ভালো করে দেখো, এটা খুব ভালো করে বুঝবে, খুব ভালো এক্সাম্পল। আমি ইনস্ট্যান্ট এক্সাম্পল বানিয়ে দিচ্ছি, কোনো রকম এক্সাম্পল তৈরি করে আমি নিয়ে আসিনি, তোমরা দেখতেই পাচ্ছ স্লাইডের মধ্যে। A B C, এই তিনটের মধ্যে আমরা অ্যাসিডিটিকে তুলনা করব, যে কার অ্যাসিডিটি বেশি কার অ্যাসিডিটি কম। এটা কিন্তু আমাদেরকে ডিএনপি রুলটাকে ইউজ করেই করতে হবে, যে কোনো কিছু আমরা ডিএনপি রুল ইউজ করেই করবো। দেখো ফার্স্টে ডিস্টেন্স দেখবো। ডিস্টেন্স দেখো এখানে কোনো রকম মাইনাস এফেক্টিং গ্রুপ নেই, তো এটা ডিস্টেন্স নিয়ে ভাবার কথা নয়। এখানে আছে একটা, ঠিক আছে, এখানে আছে দেখো দুটো ক্ষেত্রেই দেখো COOH এর খুব কাছাকাছি কিন্তু ক্লোরিন আছে, এটাতেও ক্লোরিন আছে, আবার এটাতে কিন্তু ব্রোমিনও আছে। তো ডিস্টেন্সের পাশাপাশি যেহেতু এইখানে দেখো দুখানা মাইনাস এফেক্টিং গ্রুপ আছে, সো আমাদেরকে নাম্বারটাও ভাবতে হবে। নাম্বার কোথায় বেশি, এখানে দেখো বেশি, এখানে আমাদের, আচ্ছা আমি পাশাপাশি লিখছি জিনিসগুলো, তোমরা নোট ডাউন করবে। এখানে ডিস্টেন্স ওকে, ঠিক আছে, নাম্বার হচ্ছে আমাদের 2, এখানেও ডিস্টেন্স কিন্তু ওকে, নাম্বার হচ্ছে আমাদের 1। এইখানে ডিস্টেন্সের কোনো গল্পই নেই, নাম্বারেরও কিন্তু কোনো গল্প নেই। হলো পাওয়ার, এখানে পাওয়ার কিন্তু দুটোর মিলিত পাওয়ার আসছে, দেখো ক্লোরিন বেশি পাওয়ার, তারপর হচ্ছে ব্রোমিন, তো এখানে পাওয়ার ফ্যাক্টর কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। এখানে একটার পাওয়ার, সো এখানে পাওয়ার ফ্যাক্টর কি হবে, 1 হবে। আর এখানে পাওয়ারের কোনো গল্পই নেই, সো এটার অ্যাসিডিটি কি হবে, যেহেতু ডিএনপির কোনো গল্প নেই, সো এটার অ্যাসিডিটি সবচেয়ে কম হবে। এটা জানাশোনা কথা, এটা নিয়ে আর ভাবার দরকার নেই, এটাকে আমরা লাস্টে লিখে দেবো। এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, ডি মিলে গেছে, সেম আছে, N1 এখানে N2 নাম্বার 2, P1 এখানে P2, তাহলে কার পাওয়ার বেশি, অর্থাৎ কার অ্যাসিডিটি বেশি হবে, যার ক্ষেত্রে ডিএনপি বেশি, ডিএনপি ভ্যালু যার ক্ষেত্রে বেশি তার অ্যাসিডিটিও বেশি, সো এটার ক্ষেত্রে অ্যাসিডিটি কিন্তু বেশি হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে অ্যাসিডিটি অর্ডার আমরা বলি,
তাহলে আমরা বলবো সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। এর অ্যাসিডিটি সবচাইতে কম, খুবই কম, সেই জন্য গ্রেটার দেন লিখলাম। আশা করি বোঝা গেছে। চলো এটাকে সিলেক্ট করে থাক, সিলেক্ট করার দরকার নেই, পরের এতেই করে নেবো, স্লাইডেই করব। ওকে, এটা বলছিলাম। তো আশা করি বোঝা গেছে যে ডিএনপি রুল এখানে আমরা কি করে ফলো করলাম। তো এটা পুরো তোমরা নোট ডাউন করে নাও। চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে এই আর একটা অ্যাপ্লিকেশন আমরা পড়তে হবে, সেটা হচ্ছে বেসিক প্রপার্টি। বেসিক প্রপার্টি অফ অ্যামিনস। যে সমস্ত অ্যামিনগুলো রয়েছে পৃথিবীতে, সেই সমস্ত অ্যামিনের বেসিক প্রপার্টি, সেটা আমরা কিভাবে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ব্যাখ্যা করতে পারবো সেটা আমরা দেখব। দেখো, বেসিক প্রপার্টি বোঝার জন্য আমাদেরকে ফার্স্টে অ্যামিনগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে আসতে হবে। অ্যামিন বলতে যার মধ্যে NH2 গ্রুপ রয়েছে, ওকে, যার মধ্যে NH2 গ্রুপ রয়েছে। যদি দেখা যায় NH2 গ্রুপের নাইট্রোজেনটা একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত, একটাই অ্যালকাইল গ্রুপ NH2 গ্রুপের সঙ্গে আছে বা নাইট্রোজেনের সঙ্গে ডাইরেক্টলি আছে, তাহলে সেটাকে আমরা বলবো 1 ডিগ্রি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। ওকে, যদি এমন হয় যে দুটো অ্যালকাইল গ্রুপ নাইট্রোজেনের সঙ্গে আছে, তাহলে একটা হাইড্রোজেন থাকবে তার সঙ্গে, এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যামিন। সিমিলারলি এমন যদি হয় যে নাইট্রোজেনের 3টে ভ্যালেন্সি 3খানা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত, তাহলে সেটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যামিন। এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি প্রত্যেক কটা অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের মাথায় কিন্তু একজোড়া করে লোন পেয়ার অবশ্যই রাখতে হবে। লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, কারণ অ্যামোনিয়াতে থাকে, আমরা জানি অ্যামোনিয়াতে 3টে বন্ড, 3টে NH বন্ড থাকে এবং একজোড়া লোন পেয়ার থাকে। তো এই 3 রকম অ্যামিনের বেসিসিটি যদি আর গুলোকে আমরা CH3 হিসেবে ধরে নিই, একটা জেনারেল এক্সাম্পল হিসেবে আমরা ধরছি যে CH3, এইটা ধরছি আমরা আর গ্রুপ হিসেবে, তাহলে তাদের বেসিক ক্যারেক্টার আমরা কি করে ডিফাইন করবো? এটা ক্লাস 11এও রয়েছে, ক্লাস 12এও রয়েছে। সো মাইনরলি এই জিনিসটা কিন্তু তোমরা বুঝবে। দেখো, দু রকম মিডিয়াম হয়, একটা হচ্ছে পোলার প্রোটিক মিডিয়াম, আর একটা হচ্ছে আমাদের নন পোলার মিডিয়াম। নন পোলার মিডিয়াম, যদি পোলার প্রোটিক মিডিয়ামে আমি অ্যামিনগুলোকে রাখি, তাহলে দেখতে পাবো 2 ডিগ্রি অ্যামিনের বেসিসিটি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন হাইলি বেসিক, তারপর হচ্ছে আমাদের 1 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 3 ডিগ্রি। জিনিসটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। কেন সত্যি সেটাও আমি বোঝাবো, জাস্ট আগে এই নোটটা তোমরা করে রাখবে যে পোলার মিডিয়াম আর নন পোলার মিডিয়ামে কি হয়। আর যখনই নন পোলার মিডিয়াম চলে আসবে, নন পোলার মিডিয়াম বলতে বেসিক্যালি গ্যাস ফেজ বলছি আমরা, যখন গ্যাস ফেজের মধ্যে থাকবে, স্পেসিফিক্যালি যখন গ্যাস ফেজের মধ্যে থাকবে, তখন হবে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। স্যার এটা ঠিক, একদম ঠিক, হ্যাঁ, গ্যাসিয়াস ফেজে কিন্তু এই জিনিসটাই হবে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। বাট যখনই পোলার প্রোটিক মিডিয়াম যেমন ওয়াটার বা অ্যালকোহল টাইপের সলভেন্ট চলে আসবে, তখন কিন্তু গল্পটা অন্যরকম। তো প্রথম আমি তোমাদেরকে নন পোলার মিডিয়ামটা কেন হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্টে এটা নিয়ে একটু আলোচনা করে দিই। দেখো, যত নাইট্রোজেন তার মাথায় ইলেকট্রন, এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের ডোনেশন অ্যাভেলেবিলিটি, ডোনেশন
অ্যাভেলেবিলিটি যত বাড়াতে থাকবো আমি, যত বাড়বে তত কি হবে, তার বেসিসিটিও কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ ইলেকট্রন যে ডোনেট করতে পারে সেই তো বেস, তাই না? যে ইলেকট্রন ডোনেট করতে পারে সেই হচ্ছে বেস। সো যত ডোনেশন অ্যাভেলেবিলিটি থাকবে বা যত বেশি ইলেকট্রন ডেন্সিটি থাকবে, ডোনার ক্যাপাবিলিটি থাকবে, সে তত বেশি ভালো বেস হিসেবে অ্যাক্ট করতে পারবে। তো এই ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটাকেই কাজে লাগানো হয়। যে দেখো, যখনই আমরা 3 ডিগ্রির গল্পতে আসবো, যে আর তিনখানা আর গ্রুপ, সে CH3 হতে পারে, C2H5 হতে পারে, যাই হতে পারে না কেন, সে তো ইলেকট্রন ডেন্সিটি ঠেলছে, সে তো প্লাস আই এফেক্ট দিয়ে কি করছে, ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের দিকে ঠেলে দিচ্ছে। তো সেই যদি ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের দিকে ঠেলে দেয় পুরো ইলেকট্রন গুলো, তাহলে নাইট্রোজেন কি করবে এবার, ইলেকট্রন তো খুব সহজেই ডোনেট করে দিতে পারবে, যে নে বাবা চলে আয় আমার কাছে, চলে আয়, যত পারবি H+ চলে আয় আমার কাছে, বা যে লুইস অ্যাসিড অ্যাসিস্টে চলে আয়, আমি তাকে ইলেকট্রন দিয়ে দেবো, দান করার জন্য সে বসে আছে। তার জন্য কি হবে, এর বেসিসিটি সবচেয়ে বেশি হবে দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। এটা যেন মাথার মধ্যে তোমাদের থাকে সব সময়। এইবার আসছি আমরা পোলার প্রোটিক মিডিয়াম। এটা আমি নেক্সট স্লাইডের দিকে চলে যাচ্ছি, নেক্সট স্লাইডে করাচ্ছি। যদি পোলার মিডিয়াম হয়, পোলার মিডিয়ামে এই যে প্রসেস যেটা আমি দেখালাম তোমাদেরকে, এটাকে CH3 দিয়ে দেখাচ্ছি আমি একটু বোঝানোর সুবিধার্থে, বা আর দিয়েও দেখানো যেতে পারে, ঠিক আছে, আমি আর গ্রুপ দিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু একটা হাইড্রেশন এনার্জি বলে একরকম এনার্জি কাজ করে এখানে। যখনই আমরা, বা সলভেশন এনার্জি বলতে পারি আমরা সেটাকে, একটা সলভেন্ট ধরে নাও, এখানে আমি ওয়াটার মিডিয়াম নিয়েছি, লেট সাপোজ আমি এখানে কিন্তু ওয়াটার মিডিয়াম নিয়ে কাজ করছি, ওয়াটার মিডিয়াম নিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যখন একটা 1 ডিগ্রি অ্যামিন হবে, আর NH2, তাকে যখন আমি ওয়াটার মিডিয়ামে রাখবো, ওয়াটার মিডিয়ামে তার মধ্যে আমি H+ তো থাকবে অবভিয়াসলি, তো H+ যদি থাকে তাহলে এটা হয়ে যাবে আর NH3+, হলো, এটা 1 ডিগ্রি থেকে এলো। 2 ডিগ্রি যদি আমি নিই, সেটাকেও যদি আমি ওয়াটার মিডিয়ামে রাখি, R2NH2+, এটা তৈরি হলো। যদি আমি 3 ডিগ্রি নিই, সেটাকেও যদি আমি ওয়াটার মিডিয়ামে রাখি, H+ এসে অ্যাড হবে, R3NH+। এবার মিডিয়ামটা যেহেতু ওয়াটার, তো সিস্টেমের মধ্যে জল থাকবে, জাস্ট এ মিনিট। তো দেখো, যখন আমরা ওয়াটার মিডিয়ামে এটাকে দেব, ওয়াটার মিডিয়ামে কি হবে, ওয়াটারের মলিকিউলগুলো আসবে, OH2 OH2 OH2, অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে কি হবে, একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে, বা এটাকে হাইড্রোজেন বন্ডিং না বলে আমরা বলতে পারি কিন্তু হাইড্রেশন বা সলভেশন। যদি অন্য সলভেন্টের সঙ্গে হয় তাহলে কিন্তু আমরা এটাকে সলভেশন বলবো। সিমিলারলি এখানেও হবে, এইখানেও হবে। ওকে, দেখো এবার হাইড্রেশন বা সলভেশন জিনিসটা কোথায় সবচেয়ে বেশি হলো, সলভেশন এনার্জি সব থেকে বেশি হয়ে গেল কিন্তু 1 ডিগ্রিতে। তাহলে এইখানে দেখো সলভেশন এনার্জি SE, এটা হয়ে গেল 3টে, আমি 3টে রাখলাম, 3টে অ্যারো দিলাম। এইখানে যেটা সলভেশন এনার্জি হলো সেটা হলো আমাদের 2, আর এইখানে সলভেশন এনার্জি আমাদের দাঁড়ালো 1টা। আর ইলেকট্রন রিলিজিং গ্রুপের শক্তি এইখানে আছে আমাদের 3টে, এইখানে ERG, এটা হয়ে গেল আমাদের 2, আর এইখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয়ে গেল আমাদের 1টা। এবার দেখো 3টের মধ্যে কনফিউশন জাগতে পারে যে স্যার এখানে তো আপনি তো বললেন যে যত বেশি পাওয়ার হবে তত বেশি ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করতে পারবে, অবভিয়াসলি যার যত বেশি পাওয়ার সে তত বেশি ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে। কিন্তু এখানে একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে সলভেশন এনার্জি যার ক্ষেত্রে বেশি হয়ে যায়
অত্যাধিক বেশি হয়ে যায়, সেই সলভেশন এনার্জির পাওয়ার এতটাই বেশি যে সে কিন্তু ইলেকট্রন রিলিজিং গ্রুপের বা প্লাসা এফেক্টিং গ্রুপের ইলেকট্রন ডেন্সিটি ঠেলার প্রবণতার থেকেও কিন্তু তার পাওয়ারকে উপরে নিয়ে চলে যেতে পারে বা বাড়িয়ে দিতে পারে প্রবণতাটা। সেই জন্য কি হয়, এই 1 ডিগ্রি যে অ্যামিন, এই 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দেখো ইলেকট্রন রিলিজিং গ্রুপ একেবারে নেই তা তো নয়, একটা তো আছে। তার সঙ্গে সলভেশন এনার্জিটা অনেকটা বেশি, যার জন্য এর অ্যাসিডিটি কিন্তু, এই বেসিসিটি কিন্তু সবচেয়ে ওপরে যায় না, কিন্তু মিডিলে চলে আসে। সবচেয়ে ওপরে গেলে কে যাবে, দেখো এইখানে কিন্তু ব্যালেন্সিং হয়ে আছে, দুটো ইলেকট্রন রিলিজিং গ্রুপ আছে, আবার দুখানা সলভেশন এনার্জির গ্রুপও আছে। সো এর ক্ষেত্রে কিন্তু বেসিসিটি সবচেয়ে ওপরে চলে যাবে, এ হয়ে যাবে কিন্তু টপ, এ হয়ে যাবে টপ মোস্ট বা টপ, সবচেয়ে উপরে চলে যাবে। তারপর চলে আসবে এ, এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড পজিশনে চলে আসবে, আর এ হয়ে যাবে লাস্টে গিয়ে থার্ড, কারণ এর কাছে ইলেকট্রন রিলিজিং গ্রুপের পাওয়ার আছে ঠিকই কিনতে, কিন্তু সলভেশন এনার্জি খুবই কম, একটা পড়ে আছে। সো এ সবার শেষে চলে আসবে। তার জন্য পোলার মিডিয়ামের ক্ষেত্রে আমরা লিখে থাকি 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি, গ্রেটার দেন 3 ডিগ্রি। আশা করি সকলে বুঝতে পেরেছ। চলো নেক্সট স্লাইডে চলে যাওয়া যাক। চলো নেক্সট স্লাইডে চলে আসি আমরা। আচ্ছা, আমাদের ইন্ডাকটিভ এফেক্ট ওখানেই শেষ হচ্ছে। ইন্ডাকটিভ এফেক্টের পরে যে ইলেকট্রনিক এফেক্টে আমরা আসবো সেটা হচ্ছে আমাদের রেজোনেন্স। এবার রেজোনেন্স বোঝার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে কনজুগেশন জিনিসটা কি, কারণ রেজোনেন্সের সঙ্গে কনজুগেশন ওতপ্রোতভাবে জড়িত। কনজুগেশন যেখানে রয়েছে সেইখানে রেজোনেন্স আছে, যেখানে কনজুগেশন নেই সেখানে রেজোনেন্সের কোনো গল্পই নেই। তো ফার্স্টে আমি তোমাদেরকে পড়াবো কনজুগেশন। কনজুগেশন, কনজুগেশন মানে হচ্ছে একটার পর একটা, এরকম একটা সিচুয়েশন। 1/1, কনজুগেশন মিন্স 1/1 সেটআপ, 1/1 সেটআপ, একটার পর একটা গুছিয়ে কাজ করা যাকে বলে। এই কনজুগেশন বিভিন্ন রকম হতে পারে। কনজুগেশন বেসিক্যালি আমরা দেখব ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, প্লাস চার্জ, মাইনাস চার্জ, লোন পেয়ার অফ ইলেকট্রন, এই সমস্ত কিছু ক্ষেত্রে যেখানে রেজোনেন্সটা আমাদেরকে বুঝতে হবে। দেখো কনজুগেশনটা কি জিনিস, যদি কোথাও দেখা যায় পাই বন্ড রয়েছে মানে ডাবল বন্ড রয়েছে, তারপর সিঙ্গেল বন্ড, দেন আবার ডাবল বন্ড, তারপর আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, এরকম কিছু একটা কনজুগেশন বা এরকম কিছু একটা গ্রুপ বারবার রিপিট হচ্ছে, এভাবে রিপিটিং হতেই থাকছে 1/1, একটা সিঙ্গেল একটা ডাবল, একটা সিঙ্গেল একটা ডাবল, এরকম যখনই হতে থাকবে তখনই কিন্তু সেটাকে আমরা বলবো একটা কনজুগেশন, বা মলিকুলটার মধ্যে আমরা বলবো কনজুগেশন রয়েছে। 2 নম্বর কি হতে পারে, ডাবল বন্ড থাকলো, একটা সিঙ্গেল বন্ড, দেন একটা ডাবল বন্ড, আবার একটা সিঙ্গেল বন্ড, তারপর একটা আবার তো ট্রিপল বন্ড চলে এলো, ট্রিপল বন্ডের পরে আবার একটা সিঙ্গেল বন্ড, দেন আবার একটা ডাবল বন্ড, আবার একটা সিঙ্গেল বন্ড, আবার একটা ট্রিপল বন্ড, এরকম মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড, বা ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড, এরকম হতে পারে। এগুলো কিন্তু আমরা বলতে পারি একটা কনজুগেশন। থার্ড ফ্যাক্টর কি কনজুগেশনের, খুব ইম্পর্টেন্ট, কোনো একটা নেগেটিভ চার্জ আছে কোনো একটা কার্বনে বা কোনো একটা গ্রুপে, তার সঙ্গে একটা সিঙ্গেল বন্ড, দেন একটা ডাবল বন্ড, আবার একটা সিঙ্গেল বন্ড, আবার একটা ডাবল বন্ড, আবার একটা সিঙ্গেল বন্ড, আবার একটা ডাবল বন্ড, এটাকে আমরা বলতে পারি একটা কনজুগেশন। 4 নম্বর ফ্যাক্টর কি বলছে কনজুগেশনের, কোথায় একটা পজিটিভ চার্জ আছে, একটা সিঙ্গেল বন্ড, আবার একটা ডাবল বন্ড, আবার একটা সিঙ্গেল বন্ড, আবার একটা ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, এরকম এই ফ্যাক্টরগুলো হচ্ছে একটা কনজুগেশন। 5 নম্বর কি, কোথাও একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, সিঙ্গেল বন্ড দেন ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড দেন ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড দেন ডাবল বন্ড, এইটাও হচ্ছে একটা কিন্তু কনজুগেশন। তো এই 5 রকমের কনজুগেশন ফ্যাক্টর কিন্তু থাকতে পারে।
এই ধরনের কনজুগেশন যার মধ্যে আছে তারাই কিন্তু রেজোনেন্স বেসিক্যালি সিস্টেমের মধ্যে দেখাতে পারবে। এইগুলো হচ্ছে কনজুগেশন বা রেজোনেন্স দেখানোর জন্য প্রাইমারি ক্রাইটেরিয়া, যে তার মধ্যে কনজুগেশন থাকতেই হবে। এবার কনজুগেশনের পাশাপাশি আরও কি থাকতে হবে? কনজুগেশনের পাশাপাশি আরও যেটা থাকতে হবে, প্ল্যানারিটি। প্ল্যানারিটি, ওকে, কনজুগেশনের পাশাপাশি থাকতে হবে প্ল্যানারিটি। এবার তোমার মনে হতে পারে স্যার এই প্ল্যানারিটি সম্পর্কে পড়ছি, আমি কনজুগেশন সম্পর্কে পড়ছি, আমি তো আসল জিনিসটাই জানি না, রেজোনেন্স কি, রেজোনেন্সের মানে কি? রেজোনেন্সের মানে হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস মানে পাই বন্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে, পাই একটা বন্ডের মধ্যে যে সমস্ত ইলেকট্রনসগুলো রয়েছে তারা কিন্তু সব সময় ঘোরাঘুরি করবে, ইতস্তত ছুটবে কিভাবে? স্টেবিলিটির জন্য, টু অ্যাটেন স্টেবিলিটি, টু অ্যাটেন স্টেবিলিটি। তারা কন্টিনিউয়াস ছুটবে যে আমার স্টেবিলিটি দরকার, ঠিক আছে। মেন ফ্যাক্টর ডিলোকালাইজেশন বা ইলেকট্রনগুলোর ইতস্তত ভ্রমণ, একটা রিংয়ের মধ্যে হতে পারে, রিংয়ের বাইরে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, তার মধ্যে কনজুগেশন আর প্ল্যানারিটি থাকলেই সে কি করবে? পাই ইলেকট্রনগুলোকে ঘোরাবে, মলিকুলার টেন্ডেন্সি হবে, পাই ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে এবং পাই বন্ড সেই ইলেকট্রনগুলোকে ঘোরাচ্ছে। কেন ঘোরাচ্ছে? টু অ্যাটেন স্টেবিলিটি, দিস ইজ দ্য মেন ফ্যাক্টর। এই জিনিসটা যেন ভুল না হয় যে ইলেকট্রন কেন ঘোরে, অকারণে ঘোরে না, ইলেকট্রন ঘোরে স্টেবিলিটি পাওয়ার জন্য, স্টেবল জায়গায় যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের কনজুগেশন, যে সেটআপটা আমাদের প্রয়োজন। তারপর হচ্ছে প্ল্যানারিটি। এবার এই কনজুগেশনে ইলেকট্রন ডেন্সিটি কিভাবে ঘুরছে, এটা হচ্ছে আমাদের মূল বিচার্য বিষয়, বা ইলেকট্রন ডেন্সিটি রেজোনেন্সের মধ্যে কিভাবে যাচ্ছে। এবার দেখো, রেজোনেন্স প্রথমত বলে দিই দু প্রকারের হয়। একটা হচ্ছে আমাদের দু প্রকারের রেজোনেন্স আমরা পড়বো, আমি এর আগেও লিখেছিলাম। একটা হচ্ছে হোমোভ্যালেন্ট, বা এই হোমোভ্যালেন্ট অনেক সময় অনেক জায়গায় দেখবে আইসোভ্যালেন্টও লেখা থাকে, দুটোই সেম জিনিস। আর একটা হচ্ছে হেটেরোভ্যালেন্ট। এবার প্রশ্ন হচ্ছে স্যার হোমোভ্যালেন্ট আর হেটেরোভ্যালেন্ট মানেটা কি? দেখো, এই খায় না মাথায় দেয়, এ খায়ও না মাথায় দেয় না, এটা মাথাতে দেওয়া জিনিস না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখার জিনিস, যেটা সারা জীবন কাজে লাগবে। দেখো, হোমোভ্যালেন্ট বা আইসোভ্যালেন্ট মানে হচ্ছে এখানে সেম অ্যাটমস construct the molecule। একই অ্যাটম দিয়ে কিন্তু মলিকিউলটা কনস্ট্রাক্ট হচ্ছে, মানে কন্টিনিউয়াস কার্বন তো কার্বনই দেখতে পাবো আমরা, আর অন্য কিছু দেখতে পাবো না, কার্বনের সঙ্গে হাইড্রোজেন অবভিয়াসলি। আর হেটেরোভ্যালেন্ট মানে হচ্ছে উইথ ওয়ান অর মোর hetero atoms having lone pair or negative charge or positive charge etc. One or more, with one or more মাথায় থাকে যেন hetero atom having lone pair, নেগেটিভ চার্জ অর পজিটিভ চার্জ, যে কোনো একটা, হয় লোন পেয়ার থাকবে হেটেরো অ্যাটমটার মাথায়, এই হেটেরো অ্যাটমের মাথায় হয় একটা লোন পেয়ার থাকবে, অথবা একটা নেগেটিভ চার্জ থাকবে, অথবা একটা পজিটিভ চার্জ থাকবে, কিছু না কিছু থাকতেই হবে, তবেই গিয়ে সেটা রেজোনেন্স করতে পারবে। এবার এই পজিটিভ আর নেগেটিভ চার্জ কিন্তু এই হোমোভ্যালেন্টের ক্ষেত্রে বা আইসোভ্যালেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো, যেটা আমরা এখানে দেখেছি যে প্রত্যেকটা কার্বন দিয়ে কনস্ট্রাক্ট করেছি, এখানেও নেগেটিভ আসছে, পজিটিভও আছে, লোন পেয়ারও আছে, সেটার পদ্ধতি অন্যরকম, সেটা আমরা বলবো। তো চলো দেখা যাক, এবার রেজোনেন্সের গল্পতে চলে আসি। কয়েকটা মলিকুল নিয়ে আমরা রেজোনেন্সটাকে আগে বোঝাই, আগে স্ট্রেট চেইন মলিকুল দিয়ে বোঝাই। দেখো, আমি এরকম একটা মলিকুল তোমাদের চোখের সামনে এঁকেছিলাম। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে ধরো একটা পজিটিভ চার্জ, একটা ডাবল বন্ড, একটা ডাবল বন্ড, আবার একটা ডাবল বন্ড, এরকম দিয়ে একটা আমি মলিকুল আমি এঁকে দিলাম, ঠিক আছে।
এই মলিকুলটা রেজোনেন্স করছে, কেন করছে, কিভাবে করছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো পজিটিভ চার্জ মানে তার কাছে ইলেকট্রন ডেনসিটি নেই, ঠিক আছে, তো সেই ইলেকট্রন ডেনসিটি কোথা থেকে টানার চেষ্টা করবে, যার কাছে ইলেকট্রন বেশি আছে। পাই ইলেকট্রনগুলো আমরা জানি পাই বন্ড কিভাবে ফর্মেশন হয়, তাহলে সেটা একটু দেখে নিই। পাই বন্ড খুব দুর্বল একটা বন্ড, এই দুখানা পি অরবিটাল এইরকম ভাবে থাকে, দুটো পি অরবিটাল একেবারে প্যারালাল ওভারল্যাপ দিয়ে তৈরি হয়। প্যারালাল ওভারল্যাপ বলে কি হবে, বন্ডগুলো তো ওদের মধ্যে তো ধাক্কাধাক্কি লাগছে না, যখন ধাক্কাধাক্কি লাগছে না সামনাসামনি থেকে যখন আসছে না, এই যে দুটো পেন, এই দুটো পেন যখন সামনাসামনি ধাক্কা লাগবে বা একটার সঙ্গে মিশে যাবে, তখন কি হবে, তাদের মধ্যে বন্ডটাকে আমরা বলবো স্পেসিফিক বন্ড বা খুব ভালো একটা বন্ড, স্ট্রং বন্ড। কিন্তু এখানে তো তা হচ্ছে না, এরা সামনাসামনি আসছে, এরকম ভাবে দাঁড়িয়ে থাকছে, দাঁড়িয়ে থাকলে কি একটাকে তুমি পট করে তুলে নিতেই পারি, তাই না? তো এখানেও তাই হচ্ছে, পাই বন্ডকে কিন্তু আমরা ইজিলি ব্রেক করে দিতে পারি, ইজিলি ব্রেকেবল একটা পাই বন্ড কিন্তু ইজিলি ব্রেকেবল। ইজিলি ব্রেকেবল, তো ওটা যদি ইজিলি ব্রেকেবল হয় তাহলে পাই বন্ডে ইলেকট্রনগুলো কি করবে, এক জায়গা থেকে সরে গিয়ে আরেকজনকে স্যাটিসফাই করতে পারবে যার কাছে ইলেকট্রন ডেন্সিটি নেই। তো দেখো এই পজিটিভ চার্জটা এবার কি করবে, এই যে লোন পের এই পাই বন্ডটা আছে ভেঙে গেল, ওখানে চলে গেল, এই যখনই ভেঙে ওখানে চলে গেল, আচ্ছা আমি একবারই দেখাই, যখনই চলে গেল তখন কি হবে, বন্ডটা এই দিক থেকে ব্রেক করে এখানে চলে গেছে, মানে এই কার্বনটার তো কোনো ক্ষতি হয়নি, এই কার্বনটা কি হয়ে গেছে তখন পজিটিভ হয়ে গেছে। আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি তোমাদের, বুঝতে সুবিধা হবে। আচ্ছা রেজোনেন্সের সাইন হচ্ছে বোথ সাইডে অ্যারো, এরকম ভাবে দিতে হয়, বোথ সাইডে অ্যারো। বোথ সাইডে অ্যারো দিলাম। দেখো তাহলে কি হবে, এখানে হয়ে গেল আমাদের ডাবল বন্ড, এই সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ড যেহেতু বন্ডটা এখান থেকে ভেঙেছিল, এই কার্বন থেকে ভেঙেছিল, ভালো করে লক্ষ্য করো, তাহলে এই কার্বনটা হয়ে যাবে আমাদের পজিটিভ। পরে যা আছে এবার লিখে দেবো। হ্যাঁ, এবার কি হবে দেখো, এ বললো যে ভাই আমি তো পজিটিভ হয়ে আছি, আমাকে কিছু ধার দে ইলেকট্রন, পাশের জনের মায়া হলো, দুঃখ হলো, ও বললো নে তোকে ইলেকট্রন ডেন্সিটি দিকে ঠেলে দিলাম। ইলেকট্রন ডেন্সিটি যখনই ঠেলে দিল, এই ইলেকট্রন তখন কি হয়ে গেল, এই কার্বনটা পজিটিভ হয়ে গেল, ডেল্টা পজিটিভ লিখলাম। এ কি করবে, নে নে ভাই তুই নে, এবার এ কে দেবে, এটাকে আমরা দুটো স্টেপে লিখবো, আমি এক স্টেপে দেখাচ্ছি এখানে। এই ডাবল বন্ড, এই এখানে ডাবল বন্ড চলে এলো, এই এখানে ডাবল বন্ড চলে এলো, যেহেতু এই কার্বন থেকে ভেঙেছিল তাহলে এটা হয়ে গেল আমাদের পজিটিভ চার্জ। অর্থাৎ পজিটিভ চার্জটা দেখো পুরো যে কম্পাউন্ডটা বা যে ইন্টারমিডিয়েটটা এর মধ্যে কিন্তু ছড়িয়ে গেল। এই যে ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা বা পাই ইলেকট্রন ঘুরে ঘুরে এত দূর পর্যন্ত ঘুরে ঘুরে বেরিয়ে কি করলো, পজিটিভ চার্জটাকে ছড়িয়ে দিয়ে ও যেসব জায়গায় পজিটিভ চার্জ ক্রিয়েট হয়েছিল প্রত্যেক জায়গায় পজিটিভ চার্জকে পাই ইলেকট্রন দিয়ে কিন্তু ও কিন্তু তাকে কি করলো, স্যাটিসফাই করে দিল, বললো হ্যাঁ তুমি একবার ইলেকট্রনটা নাও, আমি একবার ইলেকট্রনটা নিই। অর্থাৎ যেমন আমরা যখন আমরা কোচিংয়ে পড়তে যাই, টিউশন যখন পড়তে যাই, ধরো কোনো একটা বন্ধুর কাছে একটা সবুজ কালির পেন দরকার তার, বা একটা নীল কালির পেন দরকার, তুমি তখন তাকে পেনটা দিলে যে হ্যাঁ বন্ধু তুই লেখ, তার মানে তো এই নয় যে তাকে পার্মানেন্টলি তুমি দিয়ে দিলে, এখানেও তাই পার্মানেন্টলি তাকে দিচ্ছে না, তাকে কি বলছে যে তুইও ব্যবহার কর ইলেকট্রনটা একবার, একবার আমাকে দে। এরকম ভাবে কি করছে, মলিকিউলটা নিজেকে কিন্তু স্যাটিসফাই করছে বা নিজেকে স্টেবল তৈরি করছে। এই স্টেবিলিটিটা অ্যাকোয়ার করার জন্য কিন্তু রেজোনেন্স প্রয়োজন। চলো আরেকটা এক্সাম্পলের দিকে আসি। আমি এরকম একটা মলিকুল লিখেছিলাম যেখানে নেগেটিভ চার্জ ছিল, ডাবল বন্ড ছিল, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, দেন আবার ডাবল বন্ড, এরকম ছিল। নেগেটিভ চার্জ মানে তার কাছে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, তো নেগেটিভ চার্জ তো ইলেকট্রন নিতে চাইবে না, ইলেকট্রন দিতে চাইবে, ও কি করবে, ইলেকট্রনকে ঘুরিয়ে দেবে এইভাবে, এইভাবে ইলেকট্রনকে ঘুরিয়ে দেবে। ঘুরিয়ে দিলে কি হবে, দেখো এন ডাবল বন্ড পড়ে গেলে, বা কার্বনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ওর ভ্যালেন্সি কিন্তু 4-এর বেশি হয় না কখনো, তো ভ্যালেন্সি যদি 4-এর বেশি না হয়, এই বন্ডটাও কি করবে তখন এবার ব্রেক করে যাবে, এখানে চলে যাবে, এও সঙ্গে সঙ্গে কি করবে, ব্রেক করতে লাগবে, এবং লাস্টে এও গিয়ে কিন্তু এই কার্বনের মাথায় গিয়ে নেগেটিভ চার্জ ফেলে দেবে। যখনই নেগেটিভ চার্জ ফেলে দেবে 4টে স্টেপের মাধ্যমে, এইখানে নেগেটিভ চার্জ ঘুরে এলো, অর্থাৎ নেগেটিভ চার্জ ওখানে গেল মানে একবার গেছে এই কার্বনের মাথায়, একবার এই কার্বনের মাথায়, একবার এই কার্বনের মাথায়, অর্থাৎ পুরো চেনের মধ্যে কিন্তু নেগেটিভ চার্জটা ঘোরাঘুরি করছে। এই ঘোরাঘুরি করার অর্থই কি, ওটা স্টেবিলিটি গেইন করার চেষ্টা করছে। কারণ সবসময় মাথায় রাখবে কোনো চার্জওয়ালা সিস্টেম বা ইলেকট্রন লোন পেয়ার অফ ইলেকট্রনওয়ালা সিস্টেম কখনো স্টেবল হয় না, তারা চেষ্টা করে স্টেবল হতে, অর্থাৎ তার মধ্যে কোনো চার্জ বা ইলেকট্রন অবশিষ্ট থাকবে না, সে সবকিছু বন্ডের মাধ্যমে নিজেকে বিলিয়ে দেবে। ঠিক আছে,
চলো, আচ্ছা এই গেল আমাদের রেজোনেন্সের গল্প। যদি এখানে লোন পেয়ার থাকতো তো লোন পেয়ার ইলেকট্রনটা এদিকে চলে আসতো, সে একই রকম গল্প হতো, তো সেটা আমরা দেখাচ্ছি না। আর আরেকটা ফ্যাক্টর আছে, যদি সেখানে শুধু ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম থাকে, ধরো এই ডাবল বন্ড আছে, এই সিঙ্গেল বন্ড আছে, ধরে নিলাম এখানে একটা ট্রিপল বন্ড আছে, তো সিঙ্গেল বন্ড আবার একটা ডাবল এরকম আছে, জাস্ট এই বন্ডটাকে ব্রেক করো। সরি, এক মিনিট, ছবিটা একটু গন্ডগোল হয়ে গেছে। এরকম, তো এই ডাবল বন্ডটা ব্রেক করবে, এখান থেকে বন্ড ব্রেক করে আবার এখানে যাবে, এই বন্ডটা ব্রেক করে যাবে। তো যেখান থেকে ব্রেক করলো সেই কার্বনটা কি হয়ে যাবে, পজিটিভ চার্জ, এই কার্বন দিয়ে ব্রেক করেছে বলে এটা পজিটিভ চার্জ হয়ে গেল, এখানে ডাবল বন্ড ক্রিয়েট করে গেল। এখানে ট্রিপল বন্ড ছিল, ট্রিপল বন্ডটা কি হয়ে গেছে এবার ডাবল বন্ড হয়ে গেছে, দেখে কার্বনে কিন্তু চারটেই জাস্ট দুটো পাই দুটো সিগমা বন্ড এরকম হয়ে আছে। এখানে ডবল বন্ড তৈরি হয়েছে, এখানেও তাই দুটো পাই দুটো সিগমা, এই বন্ডটা ব্রেক করে এখানে নেগেটিভ চার্জ, প্লাস মাইনাস দুটো চার্জ সেপারেশন হয়ে গেছে, এটাও কিন্তু এক রকমের রেজোনেন্স। তো এইগুলোকে বেসিক্যালি আমরা বলছি কিন্তু আইসোভ্যালেন্ট রেজোনেন্স বা হোমোভ্যালেন্ট, আইসোভ্যালেন্ট অর হোমোভ্যালেন্ট। ওকে, আশা করি বোঝা গেল আইসোভ্যালেন্ট আর হোমোভ্যালেন্টের গল্পটা। চলো এবার হেটেরোভ্যালেন্টের দিকে আসি। দেখো হেটেরোভ্যালেন্টের এক্সাম্পল আমি এখানে যেগুলো করাবো সেগুলো হচ্ছে কিন্তু রিং কম্পাউন্ডের ক্ষেত্রে বা বেনজিন ওরিয়েন্টেড, যেটাই রেজোনেন্স আমাদের দরকার। এবার দেখো বেনজিন, আমি ফার্স্টে হেটেরোভ্যালেন্টে যাওয়ার আগে শুধু বেনজিনের রেজোনেন্সের গল্পটা একটু বলি তোমাদেরকে। বেনজিনকে দেখবে অনেক রকম ভাবে লেখা হয়, আমি তিনটে স্ট্রাকচার বেনজিনের করে দিচ্ছি, বিভিন্ন বই খুললেই তোমরা দেখতে পাবে তিনটের মধ্যে যে কোনো একটা ফর্মে কিন্তু বেনজিনকে লেখা হয়ে থাকে। এই হয় দুটো বন্ড বাঁ দিকে থাকবে অথবা দুটো বন্ড ডান দিকে থাকবে, অথবা মিডিলে পুরোটাকে গোল হিসেবে কল্পনা করে দেবে। তো এরকম কেন হয়? হ্যাঁ, তো বেনজিনকে কেন এইভাবে লেখা হয়, এই তিন রকম ভাবে কেন লেখা হয়, বেসিক্যালি বুঝতে হবে যে কেন এই গোল করে লিখে দেওয়া হয় মাঝখানে বেনজিনকে। দেখো তার কারণটা তোমাদের সামনে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে বেনজিনের যে কোনো একটা স্ট্রাকচারকে তুমি ধরে নাও, ধরো আমি প্রথম স্ট্রাকচারটাকে বেনজিনের একটা প্রিমিয়াম স্ট্রাকচার হিসেবে ধরলাম। এবার বেনজিনের দেখো একটা কনজুগেশন রয়েছে, কনজুগেশন কিরকম, এই পাই বন্ড দেন সিঙ্গেল বন্ড, আবার পাই বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, এরকম কি হয় বেনজিনের মধ্যে পাই বন্ড গুলো পজিশন চেঞ্জ করতে থাকে কন্টিনিউয়াসলি, এই যে এরকম ভাবে যখনই পজিশন চেঞ্জ করবে দেখো পাশের স্ট্রাকচারটা তৈরি হয়ে যাচ্ছে, এই বন্ডটা এখানে চলে গেল মানে মিডলে এলো, পাশের নিচের বন্ডটা এই পাশে ডান পাশে চলে গেল, আর এই ডান পাশের বন্ডটা উপরে চলে গেল, এই দেখো উপরে স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এই যে পাই বন্ড গুলো ঘুরছে বা পাই ইলেকট্রন গুলো ঘুরছে, এইটাকে বোঝানোর জন্য কিন্তু এই স্ট্রাকচারটাকে ইউজ করা হয়। কিরকম না, এই যে পাই বন্ডের ঘূর্ণন বা পাই ইলেকট্রনের ঘূর্ণন, বা পাই ইলেকট্রন মানে কি নেগেটিভ ইলেকট্রন মানে তো নেগেটিভ চার্জ, ওই নেগেটিভ চার্জের ঘূর্ণনটাকে বোঝানোর জন্য এইভাবে লেখা হয়। তো এইটাকেই একটুখানি মডিফাই করে কিন্তু আমরা স্ট্রাকচারটা এরকম করে দিয়েছি, মাঝখানে গোল হিসেবে দেখিয়ে দিলেও কিন্তু বেনজিনকে আমরা দেখাতে পারি। ওকে, তো এইটাই হচ্ছে মেন কথা। আর এই যে স্ট্রাকচারটা, এইটাই হচ্ছে বেনজিনের আদর্শ স্ট্রাকচার, ঠিক আছে। এর আগেও বেনজিনের অন্য স্ট্রাকচার দিয়েছিলেন বিজ্ঞানী দিওয়ার বলে একজন ছিলেন, তিনি বেনজিনের একটা স্ট্রাকচার দিয়েছিলেন যেটা অনেকটা এরকম দেখতে, ডিওয়ার বেনজিন বলা হয় এটাকে। এই 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 এটার নাম ছিল আমাদের দিওয়ার বেনজিন, বাট এখানে কোনো রকম রেজোনেন্স বা স্টেবিলিটির গল্প ছিল না, সেই জন্য এটাকে আমাদেরকে এক্সক্লুড করে দিতে হয়েছে। আর এই যে স্ট্রাকচার, এই যে প্রস্তাবিত স্ট্রাকচার, এত বড় কিছু দেখছো তোমরা, এই জিনিসটা দিয়েছিলেন বিজ্ঞানী কেকুলে, কেকুলে 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 দিয়েছিলেন এই স্ট্রাকচারটা। চলো, তো এবার আমরা রেজোনেন্সের দিকে মুভ করি। আচ্ছা, এখানেও তো আমরা রেজোনেন্স দেখালাম, এই বেনজিনের মধ্যে ইটসেলফ বেনজিন, বেনজিন itself participates in
আইসোভ্যালেন্ট রেজোনেন্স। কেন আইসোভ্যালেন্ট? দেখো প্রত্যেক কটাই কিন্তু কার্বন দিয়েই আছে, ভ্যালেন্সি গুলো সব কটা কার্বন। সো বেনজিন ইটসেলফ পার্টিসিপেটস ইন আইসোভ্যালেন্ট রেজোনেন্স। বাট যখন বেনজিনের সঙ্গে কোনো একটা হেটেরোঅ্যাটম থাকবে তখন গল্পটা কেমন হবে দেখো। আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে OH গ্রুপ এ কিন্তু খুব একটা সুবিধের গ্রুপ নয়, এ মাইনাস এফেক্টিং গ্রুপ কিন্তু। কিন্তু যখনই বেনজিনের কাছে চলে আসে তখন বলে যে না, আমি বেনজিন তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ইলেকট্রন দেবো। বেনজিন আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ইলেকট্রন দেবো। এটা তখন গল্প করতে লাগে। বেনজিন বলে হ্যাঁ, বেনজিন একটু ভোলা ভালা তো ছেলে, আর ওই হচ্ছে একটা মেয়ে, ধরো একটু ফাঁসিয়ে নিয়েছে ওকে। না, আজকাল মেয়েরা ফাঁসায় না, তাই না? ছেলেরাও ফাঁসায়। আজকাল ছেলে মেয়ে ওসব আর কোনো কিছু ভাবতে নেই। চলো দেখা যায়। তো অক্সিজেনের কাছে যে ইলেকট্রন পেয়ার রয়েছে, এই ইলেকট্রন পেয়ার কি করে, অক্সিজেন পুরোপুরিভাবে বেঞ্জিনের দিকে ঠেলে দেয়। অর্থাৎ এইখানে OH গ্রুপ কিন্তু ইলেকট্রন রিলিজিং গ্রুপ হিসেবে কাজ করে। মাথায় রাখবে, যখন বেঞ্জিনের সঙ্গে OH আছে তখন কিন্তু সেই ইলেকট্রন রিলিজিং গ্রুপ হিসেবে কাজ করছে। যখনই ঠেলে দেবে বাবা, এখানে ডাবল বন্ড হয়ে গেল, এই কার্বনের ভ্যালেন্সি কত হয়ে গেল? 5 হয়ে যাচ্ছে। দেখো 1 2 3 4 5। কি হবে, এই বন্ড থেকে ইলেকট্রন ডেন্সিটি খুলে বাইরের দিকে চলে আসবে। খুলে যখনই চলে এলো, কি তৈরি হবে প্রথম ধাপে? আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে। OH এটা হয়ে গেল পজিটিভ, এইখানে চলে এলো আমাদের নেগেটিভ। ডাবল বন্ড ছিল, এই ডাবল বন্ড, এই বন্ডটা ভেঙেছে, দুটো নেগেটিভ চার্জ তো হবেই ওখানে। এই নেগেটিভ এবার ঘুরবে এইদিকে, এই বন্ডটা ব্রেক করবে। ব্রেক করে গেলে কি হবে দেখো, এইখানে নেগেটিভ চার্জ, এই ডাবল বন্ড, এটা OH প্লাস এই, এবার এই নেগেটিভ চার্জ চলে এলো এই এখানে, এই বন্ড ব্রেক করে গেল। প্লাস পরের ধাপে কি হবে, মাইনাস এখানে ব্যাক করলো, এই বন্ড ভেঙে এদিকে চলে গেল, ও আবার নিজের জায়গায় ফিরে গেল। অর্থাৎ বেসিক্যালি রেজোনেন্সটা হচ্ছে কেন, পাই বন্ডের পজিশনগুলো চেঞ্জ করে করে সিস্টেমটাকে একটা স্টেবল রূপ দেওয়ার জন্য। তো দেখো পাই বন্ডগুলো ছিল বাঁ দিক ঘেঁষা, চলে গেল কোন দিকে, ডান দিক ঘেঁষা। এই হচ্ছে রেজোনেন্সের গল্প। এবার এই রেজোনেন্স সেম জিনিস হতে পারে ক্লোরোবেঞ্জিনেও। বলেছিলাম ক্লোরিনও কিন্তু দাগাবাজ লোক। ও কি করবে, ইলেকট্রন ডেন্সিটি কিন্তু ঠেলতে থাকবে এর দিকে। ফলে স্টেপ বাই স্টেপ কি হতে থাকবে, ইলেকট্রন এদিকে গেল, এই ইলেকট্রন এদিকে নামলো, পাই বন্ড তৈরি করলো, এই দিক থেকে এখানে পাই বন্ড তৈরি করলো, এখান দিয়ে এলো, আবার বন্ড ব্রেক করে গেল। ব্রেক করে গেল। এরকম কিন্তু হতে থাকবে কন্টিনিউয়াসলি, এইরকম ভাবে সেম ভাবে 1 2 3 4 চারটে স্টেপের পর কি তৈরি হবে, ক্লোরোবেঞ্জিনই তৈরি হবে, অন্য কিছু তো তৈরি হবে না স্যার। এই অর্থাৎ পাই বন্ডের পজিশনগুলো চেঞ্জ হয়ে যাবে চারটে স্টেপের পর। তোমরা নিজেরা করবে বাড়িতে। সিমিলার বেঞ্জিনের ওরিয়েন্টেশন তোমরা দেখতে পাবে। যদি আমরা NH2 দিই, নাইট্রোজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন ঘুরবে, কন্টিনিউয়াস ইলেকট্রন ডেন্সিটি চলতে থাকবে, এরকম ভাবে রেজোনেন্স কিন্তু হতেই থাকবে। সো ওটা আমি আর লিখছি না। এইবার এইখানে একটা গল্প বোঝানোর রয়েছে। দেখো আমি হেটেরোভ্যালেন্ট রেজোনেন্সের মধ্যে একটা খুব ভালো, খুব স্পেসিফিক একটা গল্প তোমাদেরকে বলবো। কোথাও যদি এই রকম রেজোনেন্স দেখতে পাও, ধরো NH2 আছে, প্যারা পজিশনে একখানা NO2 আছে, তখন আমি কি করব, যে স্যার একদিকে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ রয়েছে যেটা NH2, আর একদিকে নিচের দিকে রয়েছে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে Na2 আছে। এই পজিশনটাকে বলা হয় প্যারা পজিশন। আশা করি তোমরা অর্থমেটা প্যারা পজিশন সম্পর্কে জানো। আচ্ছা, আমি এখানে এই প্যারা পজিশনের গল্পে আসার আগে, স্ট্রাকচারটা আঁকার আগে তোমাদেরকে অর্থমেটা প্যারার গল্পটা একটু বলে দিই। খুব সুন্দর একটা গল্প আছে, এবং তার সঙ্গে এখান থেকে শিখিয়ে দেবো কি করে অ্যাসিডিটি, বেসিসিটি এইসবগুলোকে মেনটেন করতে হয়। দেখো ফার্স্টে আমি OH দিয়ে স্টার্ট করব, কিন্তু NO2 কে নেব সঙ্গে। দেখো এটা বেনজিন রিং, এই হচ্ছে আমাদের একটা বেনজিন রিং। বেনজিন রিং এর এই পজিশনে সাপোজ OH আছে, ঠিক আছে।
ওইচ থাকলে এই যে পাশের কার্বন বা এই পাশের কার্বন, এইগুলোকে বলছি আমরা কিন্তু অর্থ পজিশন। সেই ওইচ হতে পারে বা যে কোনো গ্রুপ হতে পারে, এনিথিং, এনি গ্রুপ। এই যে কার্বন দুটো হলুদ কালি দিয়ে এটা লিখছি, এই কার্বনগুলোকে বলা হয় মেটা পজিশন। আর এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে পজিশনটা পড়ে আছে একেবারে নিচে, এইটাকে বলা হয় প্যারা পজিশন। এটা খাওয়ার প্যারা নয় কিন্তু, ভুল করে খেয়ে নিও না আবার স্ট্রাকচার এঁকে, যে হাফ করে খেয়ে নিলাম, সেটা করবে না। খেতেও তো পারবে না, কি করি বা খাবে, মুখে আটকে যাবে। এটা হচ্ছে ওএইচ গ্রুপ বা যে কোনো একটা গ্রুপ আছে, তার পাশের কার্বনগুলো হচ্ছে আমাদের অর্থ। একটা কার্বন বাদ দিয়ে যখন চলে আসবে সেটা হচ্ছে মেটা পজিশন। আর একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, সেটাকে বলবো আমরা প্যারা পজিশন। তবে এটা কেন বোঝালাম স্যার, এটা কেন বোঝালেন? এটা বোঝানোর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া তো আমি কোনো কাজ করি না। দেখো, উদ্দেশ্যটা হচ্ছে এখানে তিনখানা স্ট্রাকচার আমি আঁকবো। এই হচ্ছে OH, অর্থ পজিশনে আমি দিলাম NO2, NO2টাকে আমি একটু ভেঙে লিখলাম এরকম ভাবে, ভেঙে লিখলে NO2টা এরকম হয়, ঠিক আছে? এটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল, এটার নাম হচ্ছে অর্থ নাইট্রোফেনল। এইখানে আমি একটা স্ট্রাকচার রাখছি, যেটার নাম হচ্ছে মেটা। মেটাকে শর্টে এম লেখা হয়, অর্থকে শর্টে ও লেখা হয়, মেটা নাইট্রো ফেনল। হলো। আর একটা স্ট্রাকচার আঁকবো আমি এই জায়গাটা করে, যেটার নাম হচ্ছে প্যারা নাইট্রোফেনল। প্যারাকে শর্টে লেখা হয় পি। চলো, অর্থ নাইট্রোফেনল, মেটা নাইট্রোফেনল অ্যান্ড প্যারা নাইট্রোফেনল, এই তিন রকম ফেনলকে নিয়ে আমরা কিন্তু এবার দেখতে চলেছি যে কোনটার ক্ষেত্রে অ্যাসিডিটি বেশি, কোনটার অ্যাসিডিটি কম। আর তার সঙ্গে সঙ্গে দেখতে চলেছি রেজোনেন্সের একটা নতুন গল্প। কিরকম গল্প? ক্রসড রেজোনেন্স। ক্রসড রেজোনেন্স কোন ক্ষেত্রে হবে, কোন ক্ষেত্রে হবে না। দেখো, আমি একটা একটা করে এগোই, রেজোনেন্স করতে করতে যাচ্ছি। ওই যে দেখো লোন পেয়ার অফ ইলেকট্রন, বন্ড এখানে ইলেকট্রন ঠেলে দিল। এই পাই বন্ডটা কি করবে এবার? ব্রেক করে এখানে চলে আসবে পাই বন্ডটা। এই পাই বন্ডটাও সিমিলারলি এবার পাশাপাশি ব্রেক করে এখানে আসবে। দুটো পাই বন্ড ব্রেক করে আসার পর এখানে 5 হয়ে গেছে ভ্যালেন্সি, হতে পারবে না। এই বন্ডটা কিন্তু এবার চলে যাবে NO2 দিকে। যখন এই বন্ডটা NO2 দিকে চলে গেল, যখন এই বন্ডটা NO2 দিকে চলে গেল, নাইট্রোজেনের কি হয়ে গেল দেখো এবার? ভ্যালেন্সি, ও তো ইলেকট্রন পেয়ে গেছে। নাইট্রোজেনের ভ্যালেন্সি কিন্তু এবার তখন 2 3 4 ছিল, 5 হয়ে গেল। 5 ভ্যালেন্সি হবে না, সো এই বন্ডটাও তখন কি করবে? ব্রেক করে যাবে। ব্রেক করে গেলে এবার কি হবে দেখো স্ট্রাকচার। এটা ছিল আমাদের ডাবল বন্ড ও এইচ, এখানে প্লাস চার্জ। এই বন্ডটা এখানে ছিল, এই বন্ডটা এখানে, এখানে ডাবল বন্ড এন প্লাস, এটা হয়ে গেল ও মাইনাস, এটা হয়ে গেল ও মাইনাস। এই যে রেজোনেন্সটা রিং এর মধ্যে হতে হতে রিং এর একটা সাবস্টিটুয়েন্টকে আবার এক্সট্রা ক্যারি করে নিল, এই প্রসেসটা কি বলা হচ্ছে কিন্তু ক্রসড রেজোনেন্স। একটা রিং এর মধ্যে রেজোনেন্স হতে হতে রিং এর আরেকটা সাবস্টিটুয়েন্টকে যখন রেজোনেন্সের মধ্যে ইনভলভ করে নেবে কোনো একটা রিং, সেই প্রসেসটাকে বলা হবে আমাদের ক্রসড রেজোনেন্স। এটা যেন মাথায় থাকে। চলো, মেটানাইট্রোফেনলে এই জিনিস হয় কিনা আমরা একটু দেখে নিই। অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন এলো, ইলেকট্রন দিল এখানে, এই বন্ডটা এখানে গেল, এই বন্ড এখানে গেল। এবার দেখো এইখানে আমি স্ট্রাকচারটা, ঠিক আছে দেখো স্ট্রাকচার আকার আগে বলি। এখানে যখন ডবল বন্ড চলে এলো, এই কার্বনটা কি হয়ে গেছে এবার? 5 ভ্যালেন্সি হয়ে গেছে।
তাই তো? এই ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, 5 ভ্যালেন্সি হয়ে গেছে। এই 5 ভ্যালেন্সি হওয়া অবস্থায় বন্ডটা যদি ব্রেক করে নিচের দিকে আসতে যায়, তাও তো কার্বনেরই 5 ভ্যালেন্সিই পড়ে থাকবে, তাই না? প্লাস চার্জ এখানে চলে আসবে, তো এই কার্বনের এটা ডাবল বন্ড হয়ে গেলেও তো সেই 5 ভ্যালেন্সিই পড়ে থাকে, এটা তো সম্ভব নয়। তার জন্য কি হবে, বন্ডটা কিন্তু ওকে উপর দিকে ব্রেক করাতে হবে, যার ফলে এই যে NO2 গ্রুপ, NO2 গ্রুপ does not involve in রেজোনেন্স, অর্থাৎ NO2 গ্রুপ কিন্তু এখানে রেজোনেন্সে ইনভলভ হলো না। এইবার এইখানে কি হবে দেখো, এখানে দেখো অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রন সিমিলারলি গেল, এই বন্ড তৈরি করলো, এই বন্ডটা এখানে আসবে, এটা আমরা কল্পনা করতে পারি। কিন্তু ওই বন্ডটা ওখানে না গিয়ে ও কি করবে, যে আয় ভাই তুই এই দিকে আয়, এদিকে গিয়ে যেহেতু স্কোপ আছে ক্রস রেজোনেন্স করার, তো ও কি করবে, বা স্কোপের দিকে চলে যাবে। যখনই ক্রস রেজোনেন্স হয়ে গেল, এখানে স্ট্রাকচারটা কি পেলাম দেখো, এটা OH প্লাস, এই এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এখানেও ক্রস রেজোনেন্স হলো, এই ফরম্যাটটা কিন্তু খুব স্টেবল ফরম্যাট, খুব স্টেবল ফর্ম। এই স্টেবল ফর্মটাকে অ্যাকচুয়ালি বলা হয় কুইনোনয়েড ফর্ম। এই কুইনোনয়েড ফর্ম যে কম্পাউন্ডে দেখতে পাবো, সেই কম্পাউন্ডের স্টেবিলিটি কিন্তু অত্যাধিক বেশি। ওকে, এই কুইনোনয়েড ফর্ম যে কম্পাউন্ডে দেখতে পাবো তার স্টেবিলিটি অত্যাধিক বেশি। এইবার আসি এর অ্যাসিডিটির গল্পে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের সি কম্পাউন্ড। এই তিনটের মধ্যে কার অ্যাসিডিটি বেশি হবে? এখানে বাবা মনে রাখবে, আমরা বলেছিলাম আগেই যে মাইনাস আই এফেক্টিং গ্রুপ যেখানে দেখতে পাবো সেটার অ্যাসিডিটি বেশি হবে। অবভিয়াসলি এখানেও তাই গল্প, মাইনাস এফেক্টিং গ্রুপ আছে, সে অ্যাসিডিটি বেশি হবে। কিন্তু তিনটেতেই দেখো মাইনাস এফেক্টিং আছে, NO2, এখানেও NO2, এটাতেও NO2, একই মানে মাইনাস এফেক্টিং গ্রুপ আছে, তাহলে কার অ্যাসিডিটি বেশি হবে? এখানে একটা জিনিস স্টার দিয়ে তোমরা লিখে রাখবে যে মাইনাস আই পাওয়ার প্যারাতে সবচেয়ে বেশি, দেন অর্থতে, দেন মেটাতে, POM, পম। মাইনাস আই পাওয়ার প্যারাতে সবচেয়ে বেশি, অর্থতে তারপর মেটাতে। সো যদি এই তিনটের মধ্যে অ্যাসিডিটি কল্পনা করি আমরা, বা অ্যাসিডিটি অর্ডার লিখতে যাই, তাহলে সবার আগে আসবে প্যারা সি, তারপর আসবে আমাদের হচ্ছে অর্থ এ, তারপর আসবে আমাদের মেটা দ্যাট ইজ বি। তো এইটা হচ্ছে আমাদের এখানকার শর্ট ট্রিক মনে রাখার। এটা হচ্ছে আমাদের এখানকার শর্ট ট্রিক মাথায় রাখার জন্য। আশা করি বোঝা গেছে। এইরকমই ক্রসড রেজোনেন্স কিন্তু আমরা আরো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাই, যেখানে NO2 থাকে, বেশিরভাগ যেখানে NO2 থাকে সেখানে কিন্তু এই জিনিসগুলোকে আমরা বেশি কনসিডার করে থাকি। যেমন এই মলিকিউলটা আমি অনেকক্ষণ আগে এঁকেছিলাম একবার, সেটা হচ্ছে NH2, আর এখানে লিখেছিলাম আমি NO2। এটার নাম হচ্ছে প্যারানাইট্রো অ্যানিলিন, এটার নাম হচ্ছে প্যারানাইট্রো অ্যানিলিন। এরকমই আরো দুটো দিতে পারে, NH2 দিল, এখানে NO2 দিল, যেটা হচ্ছে অর্থোনাইট্রো অ্যানিলিন, আর একটা দিয়ে দিল NH2, এখানে দিল NO2, যেটা হচ্ছে মেটানাইট্রো অ্যানিলিন। বললো এই তিনটের মধ্যে বেসিক ক্যারেক্টারের তুলনা করো। দেখো বেসিক ক্যারেক্টার আমরা বলেছিলাম প্লাস এফেক্টিং গ্রুপ বাড়লে কিন্তু বেসিক ক্যারেক্টার বাড়ে, তো বেসিক জেনারেল জায়গাতে এখানে প্লাস এফেক্টিং গ্রুপ কোথাওই নেই। দেখো NO2 তিনটাতেই NO2 দেওয়া আছে, তাহলে যেখানে NO2 পাওয়ার কম হবে বা মাইনাস আই পাওয়ার কম হবে তার ক্ষেত্রে বেসিসিটি বেশি হয়ে যাবে। কোথায় মাইনাস আই পাওয়ার কম? মেটাতে, তাহলে মেটাটা হয়ে যাবে সবচেয়ে বেশি বেসিক। তারপর হয়ে যাবে, তারপর কোথায় কম? অপোজিটটা যেটা আমরা আগে করেছিলাম, দেন অর্থ,
দেন হয়ে যাবে প্যারা। এই তো গল্প শেষ। এখানেও সিমিলার একই ওয়েতে আমরা কিন্তু ক্রস রেজোনেন্স দেখাতে পারি, কিন্তু আমাদের দরকার নেই, কারণ আমরা ডিটেলসে তো আলোচনা করবো না। নিট বা ডাব্লিউবিসিএস আমাদের এমসিকিউ আসবে, সেই এমসিকিউ বেসিসে আমরা আলোচনা করব। আচ্ছা, যদি এর সঙ্গে তোমাদেরকে অ্যানিলিন দিয়ে দেয়, অ্যানিলিন বলে দিল, তখন কি করব? ধরো এটা বলে দিলাম এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি, তাহলে বেসিক ক্যারেক্টার কি হবে? ডি সবচেয়ে বেশি হবে, কারণ ওখানে প্লাস মাইনাস কোনো গল্পই নেই, সো ওটা সবচেয়ে বেশি। তারপর চলে আসবে সি, তারপর চলে আসবে বি, তারপর চলে আসবে এ। ডি সি বি এ হলো। এই গেল আমাদের রেজোনেন্সের ফুল গল্প। এবার চলে আসবো নেক্সট টপিক, দ্যাট ইজ হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন মানে কনজুগেশনের থেকেও অনেক বেশি কিছু। বেসিক্যালি হাইপার কনজুগেশনের একটা নাম আছে, যেটাকে বলা হয় নো বন্ড রেজোনেন্স। এটার নাম হচ্ছে নো বন্ড রেজোনেন্স। নো বন্ড কেন? দেখো রেজোনেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম এতক্ষণ ধরে? পাই বন্ড ব্রেক হচ্ছে, তাই তো? বেসিক্যালি পাই বন্ড বা পাই ইলেকট্রন গুলোকে ভাঙছি, পাই ইলেকট্রন গুলো একটা রুটিন ওয়াইজ এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু চলে যাচ্ছে। তো এখানে পাই বন্ড ব্রেক হবে না, এখানে ব্রেক হবে কি? সিগমা বন্ড। এইখানে ব্রেক হবে ব্রেকিং অফ সিএইচ সিগমা বন্ড। সিএইচ বলতে কি? আলফা সিএইচ সিগমা বন্ড। ব্রেকিং অফ আলফা সিএইচ সিগমা বন্ড, যে আলফা কার্বনে সিএইচ বন্ড থাকবে সেইটা ব্রেক করবে, দিয়ে এক্সটেন্ডেড কনজুগেশন তৈরি করবে, যার ফলে তৈরি হবে কি বললাম? এক্সটেন্ডেড কনজুগেশন, যার ফলে তৈরি হবে এক্সটেন্ডেড কনজুগেশন। এইটারই আর একটা নাম হচ্ছে বেকার-নাথান এফেক্ট। দুজন বিজ্ঞানীর নামে এটা, বেকার-নাথান এফেক্ট। ওকে, চলো দেখা যাক। প্রথমে বলে দিই আলফা কার্বন জিনিসটা কি। প্রথমে বুঝিয়ে দিই যে আলফা কার্বন এই জিনিসটা কি জিনিস। আলফা কার্বন মানে হচ্ছে যে কার্বনটা ডাইরেক্টলি কোনো একটা ফাংশনাল গ্রুপের সঙ্গে অ্যাটাচ আছে। কার্বনটা ডাইরেক্টলি কোনো একটা ফাংশনাল গ্রুপের সঙ্গে, যে কোনো ফাংশনাল গ্রুপের সঙ্গে অ্যাটাচ থাকতে পারে, সেই কার্বনটাকে আমরা বলে থাকি কিন্তু আলফা কার্বন। আলফা কার্বনের পরে যদি কোনো কার্বন থাকে আরো, সেগুলোকে কি বলবো? পাশের কার্বনটাকে বলবো বিটা, তারপরটাকে বলবো গামা, দেন তারপর ডেল্টা, যে কোনো পাশে থাকতে পারে। আলফা হচ্ছে একটাই কার্বন, আলফা কার্বন হতে পারে যে কার্বনটা ডাইরেক্টলি অ্যাটাচ থাকবে কোনো একটা ফাংশনাল গ্রুপের সঙ্গে। তো ধরো কোনো একটা কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড বলবো না, যে আলফা কার্বনের সঙ্গে কনজুগেটেড বলবো। ধরো এই CH3 CH ডাবল বন্ড CH2, এই এটা কম্পাউন্ড। এটার নাম আমরা বলতে পারবো খুব ইজিলি, যেহেতু আমরা পড়ে ফেলেছি ইউপ্যাক নোমেনক্লেচার। এটা হচ্ছে প্রোপিন, প্রোপ 1 ইন বা প্রোপিন। এইখানে দেখো এইটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ CH ডাবল বন্ড CH2। এর পাশের কার্বন যেটা, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। সো এই দিজ আর আলফা হাইড্রোজেনস। তা আলফা কার্বন হাইড্রোজেন বন্ডে ব্রেকিং বলেছি আমরা। তো এই CH বন্ড, যে কোনো একটা CH বন্ডকে ব্রেক করে এখানে ডাবল বন্ড তৈরি করো, এই বন্ডটাকে পাস করে দাও। এই বন্ডে ইলেকট্রন চলে গেল মানে এটা মাইনাস হয়ে গেল, আর এখান থেকে চলে এলো কি আমাদের H প্লাস। ওকে, এইরকম ভাবে দেখো আলফা কার্বনে যতগুলো হাইড্রোজেন থাকবে
যতগুলো আলফা কার্বনের হাইড্রোজেন থাকবে ততগুলো হাইপার কনজুগেটেড স্ট্রাকচার আমরা পাবো। অর্থাৎ নাম্বার অফ hyperconjugative structures equals to number of alpha CH bonds। এবার এই নাম্বার অফ হাইপারকনজুগেটিভ স্ট্রাকচার, ঠিক আছে, এটা যত ইনক্রিজ করতে থাকবে তত কিন্তু স্টেবিলিটিও ইনক্রিজ করতে থাকবে কোনো একটা মলিকুলের। যত নাম্বার অফ হাইপারকনজুগেটিভ স্ট্রাকচার বাড়তে থাকবে একটা মলিকুলের ক্ষেত্রে তত কিন্তু স্টেবিলিটিও ইনক্রিজ করতে থাকবে। আচ্ছা চলো আর একটা ভালো হাইপারকনজুগেশনের এক্সাম্পল দেখি। বেনজিন রিংকে নিয়ে এবার একটা এক্সাম্পল দেখি। চলো দেখো এই মলিকুলটা তোমরা সকলেই পরিচিত, এই মলিকুলটার সঙ্গে। এটার নাম হচ্ছে টলুইন বা মিথাইল বেনজিন। তো এই টলুইন বা মিথাইল বেনজিনে হাইপারকনজুগেশন কিভাবে হয়? দেখো এই বেনজিনটাকে যদি আমরা একটা ফাংশনাল গ্রুপ হিসেবে ধরি, তাহলে এই কার্বনটা হচ্ছে আমাদের আলফা কার্বন। This carbon is alpha, so these are alpha hydrogens। তো কার্বন আলফা হাইড্রোজেন বন্ড যদি ব্রেক করে এখানে, তাহলে এই বন্ডগুলো কি করতে পারবে? তখন রেজোনেন্স করতে পারবে। তার মানে টলুইনের ক্ষেত্রেও কিন্তু আমরা তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো, তিনখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো। বাট যদি এই মলিকুলটা তোমাকে বলে this is tertiary butyl benzene, টার্সিয়ারি বিউটাইল বেনজিন যদি বলে, টার্সিয়ারি বিউটাইল বেনজিনে দেখো এই আলফা হাইড কার্বনে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। তার মানে যেহেতু নো আলফা হাইড্রোজেন্স, সো নো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারস, নো হাইপার কনজুগেশন। ওকে, তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ হাইপার কনজুগেশন। আর আগের স্লাইডে যেটা করলাম আমরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি কার্বন 1 ধরি আর এটা যদি কার্বন 2 ধরি, এটা কার্বন 3 ধরি, কার্বন 2 আর 3 এর মধ্যে যে বন্ড লেন্থ বেসিক্যালি হওয়ার কথা কি সিঙ্গেল বন্ড লেন্থের বা সিগমা বন্ড লেন্থের অনেকটা বেশি হওয়ার কথা। বাট যেহেতু এর মধ্যে একটা ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসছে, যেহেতু C2C3 এর মধ্যে একটা ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসছে, তো তার বন্ড লেন্থটা কি হবে? একটু কমে যাবে। মানে এই প্রোপিনের ক্ষেত্রে C2C3 bond length is slightly lower than expected sigma bond length due to double bond character, due to double bond character। ওকে, তো এই হলো আমাদের হাইপার কনজুগেশনের গল্প। চলো নেক্সট যেটা চলে আসছি সেটা হচ্ছে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, এবং তার সঙ্গে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে স্টেরিক ইন্টারেন্স। বেসিক্যালি দুটো জিনিস প্রায় একই। দেখো স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স মানে অনেক ভিড় ভাট্টা জায়গা, স্টেরিক মানে হচ্ছে অনেক কিছু ভিড় আছে, সেই ভিড় জায়গাতে রেজোনেন্স হতে পারবে না। আর স্টেরিক হিন্ডারেন্স মানে হচ্ছে যে হিন্ডার করবে, যে এই ভিড়ের জন্য কিছুকে বাধা দেবে। বেসিক জিনিসটা কিন্তু একই।
দেখো আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। ধরো এই হচ্ছে আমাদের কাছে রয়েছে অ্যানিলিন। ওকে, নেক্সট আমি আরেকটা নিচ্ছি, এটা এটা হচ্ছে NN ডাইমিথাইল অ্যানিলিন। আর একটা কম্পাউন্ড নিচ্ছি, NN dimethyl 2,6 ডাইমিথাইল অ্যানিলিন। ওকে, এই তিনটে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি খুব ক্লিয়ারলি, শর্টকাটে তোমাদেরকে বোঝাচ্ছি, শর্ট নোট হিসেবে লিখে রাখতে পারো এগুলো, শর্ট ট্রিক। দেখো এখানে লোন পেয়ার অফ ইলেকট্রন কোনো রকম বাধা ছাড়াই কিন্তু ঘুরে এসে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে কিন্তু রেজোনেন্স করে দিতে পারবে, ঠিক আছে। এখানে রেজোনেন্সে কোনো রকম বাধা নেই। এইখানে দেখো CH3 গ্রুপগুলো কিন্তু সাইজে অনেক বড়, ঠিক আছে। সাইজে অনেক বড় হওয়ার জন্য কি হবে, এই যে হাইড্রোজেনগুলো আছে না, এই হাইড্রোজেনগুলোর সঙ্গে একরকম স্টেরিক রিপালশন তৈরি করবে বা স্টেরিক হিন্ডারেন্স তৈরি করবে। এই হিন্ডারেন্সের জন্য এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন এই এসে রেজোনেন্স করতে কিন্তু কিছুটা হলেও বাধা পাবে, কিছুটা হলেও বাধা পাবে। এইখানে কি হবে দেখো, এই CH3 গ্রুপ তো অনেক সাইজে বড়, তাই না। আবার এই CH3 গ্রুপগুলো দেখো আকারে কিন্তু অনেক বড়, ঠিক আছে। কি হবে, এদের মধ্যে কন্টিনিউয়াস কিন্তু ধাক্কাধাক্কি হতে থাকবে, ফলে এই যে লোন পেয়ার অফ ইলেকট্রনই কিন্তু আসতেই পারবে না আর। তার ফলে কি হবে, ওখানে রেজোনেন্স হতেই পারবে না। তার মানে এখানে আমি বলে দিতে পারবো নো রেজোনেন্স। অ্যাকচুয়ালি রেজোনেন্সটা হতে গেলে তো ইলেকট্রন ডেন্সিটিটাকে রিং এর মধ্যে আসতে হবে, ও যদি আসার পথেই বাধা পায় তাহলে রেজোনেন্স হবে কি করে। এইখানে স্মল রেজোনেন্স, ছোট রেজোনেন্স হবে, আর এইখানে রেজোনেন্স হবে যেটাকে আমরা বলবো স্ট্রং রেজোনেন্স, খুব স্ট্রং রেজোনেন্স হবে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। এই যে নো রেজোনেন্সের গল্পটা, এইটাই হচ্ছে স্যার SIR স্যার বাই স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, রেজোনেন্সকে বাধা দেওয়া, ধাক্কাধাক্কির মাধ্যমে রেজোনেন্সটাকে বাধা দিয়ে দেওয়া। নেক্সট হলো স্টেরিক হিন্ডারেন্স। এই যে বাধা দেওয়ার গল্পটা, যে কারণে বাধাটা দিচ্ছে এই যে কারণে বাধাটা দিচ্ছে, এই যে ধাক্কাধাক্কি, এই ধাক্কাধাক্কির গল্পটাকেই বলা হয় কিন্তু স্টেরিক হিন্ডারেন্স, স্টেরিক হিন্ডারেন্স, বা এটাকেও আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে স্টেরিক রিপালশন, স্টেরিক রিপালশন। ওকে, এই যে ধাক্কাধাক্কি, এই ধাক্কাধাক্কির গল্পটাকে বলা হয় স্টেরিক হিন্ডারেন্স বা স্টেরিক রিপালশন। আচ্ছা, এই পর্যন্ত জিওসির ওয়ান শটের পার্ট 1 কমপ্লিট থাকলো, ঠিক আছে। পার্ট 2-তে আমরা স্টার্ট করব রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েটগুলো পড়ার পরে আমরা চলে আসবো কিন্তু কিছু কোয়েশ্চেন আনসারের দিকে, তো সেটা আমাদের নেক্সট ক্লাসে কিন্তু আমরা দেখতে চলেছি। আজকের ক্লাস আপাতত এইটুকুই, স্টেরিক হিন্ডারেন্স পর্যন্ত। আশা করি সকলের ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যারা সামনে নিট বা WBJEE বা JEE মেন্সের এক্সাম দেবে বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে যেখানে কেমিস্ট্রি রয়েছে। এটা দেখলে অবভিয়াসলি তাদের কনসেপ্ট ক্লিয়ার হবে আমার ধারণা। এবং অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেটা অবশ্যই জরুরি। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে। পরের ক্লাসে সকলের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।